নবগ্রহস্তোত্রম। ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাত্মতিং দান্তারিং সর্বপাপং প্রণতস্মি দিবাকরং তুষারাভ্যং ক্ষীরোদার্ণব সম্ভবং নমামি শশিনং ভক্তা শম্ভুর্মুকুট ভূষণম ধরণী গর্ভ সম্ভুতং বিদ্যুৎ পুঞ্জ সমুদ্রম পরং শক্তি হস্ত দুইতাঙ্গং কলিকাশ্যামং রূপেণ সর্বগুণে প্রকটং নমামি সুতম দেবতানাং ঋষীণাং চ গুরুং কনকসন্নিভম বন্দে ভূতাতিলোকেশং তম নমামি বৃহস্পতিম হিমকুন্দ মৃণালভ্যং কীর্তনং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং সর্বগং পরমব্রহ্ম নীলাঞ্জলোদয় প্রাক্ষং রবিসূতং মহাগ্রহম সম্বুতং বন্দে নিশ্চরম অর্থকায়ং মহাঘোরং চণ্ডাদিত্য বিমুক্তকম সিংহিকায়াং সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহং পলালোধূমশঙ্কাশং তারাগ্রহ বিমূর্ধকম রুদ্রং রুদ্রাত্মং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম ইতি ব্যাসদেব রচিত নবগ্রহ স্তোত্র সমর্পম। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার আজ 18 হবে। তো আজ হচ্ছে আমাদের সিলেবাসের 20 নাম্বার যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে হস্তরেখায় আঙ্গুল সহ সম্পূর্ণ হাতের বিচার পদ্ধতি। তো আমরা কিভাবে হাতের রেখার আঙ্গুল সহ সম্পূর্ণ হাতের বিচার করব। তো আপনারা একটু লিখে নিন যে 20 নাম্বার ক্লাসটা আজকে হচ্ছে, কিন্তু ক্লাস নাম্বার হচ্ছে 18। তো 18তে আমরা 20 নাম্বার ক্লাসে যাচ্ছি। যাওয়ার একটি কারণ, সেটি হচ্ছে আমি ঢাকাতে আছি, এখানে বোর্ড নেই। তো বোর্ড না থাকার কারণে বোর্ড ছাড়া কিভাবে সম্ভব সেটির দিকে আমরা একটি টপিক আর কি বেছে নিলাম। তো আমাদের সর্বপ্রথম স্টেপ নিতে হবে যে আমরা যেহেতু হস্তরেখায় আঙ্গুল সহ সম্পূর্ণ হাত বিচার করব। তো যদি আপনারা মনে হয় দেখতে কষ্ট হচ্ছে, তো প্রথম কথা হচ্ছে অনেকে দেখবেন যে আপনাদের কাছে হাত দেখাতে আসবে, কেউ হাতটা শক্ত করে ধরবে, মানে হাতটা মেলে ধরবে কিন্তু শক্ত করে, আবার কেউ একদম নরম করে ধরবে, বা বেশিরভাগ মানুষ কিন্তু শক্ত করে ধরে। তো প্রথম আমাদের যেটি কাজ থাকবে জ্যোতিষ হিসাবে, যে যে ব্যক্তি হাত দেখাতে আসবেন হাতটি যখন বাড়িয়ে দেবেন, হাতটি শক্ত করে যখন ধরবেন, বলবেন সাধারণভাবে হাতটি ছেড়ে দিতে। নিশ্চয়ই আপনাদের সামনে টেবিল থাকবে, তো টেবিলের উপরে হাতটি একেবারে সাধারণভাবে, সে যেন কোনো ফোর্স না প্রয়োগ করে হাতে, এটি আমাদের লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রেখে হাতটি আমরা ধরবো। ধরার পরে তারপরে আমরা দেখব যে প্রথম হচ্ছে হাতটিতে দুই একবার একটু পাঞ্চ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিনা এখন জানি না, যে দুই একবার একটু মুট করা খোলা, এটা একটু এক দুইবার বললেন, যে একটু করলো যাতে হাতটা ইজি হয়ে গেল, যাতে হাতের রেখাগুলো ইজি বোঝা যায়। এইবার দেখবেন যে অনেক সময় হাতের রেখা বোঝা যায় না, সেক্ষেত্রে একটি সহজ পদ্ধতি আছে। আমরা যে চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখি, একটি চক আমরা রাখতে পারি। ছক দিয়ে হচ্ছে আমরা হাতের উপর যদি এই আড় করে একটি টান দেই, তাহলে কিন্তু রেখাগুলো বেশি ওঠে। বা অনেকে এই যে ট্যালকম যে পাউডার বা বোরিক পাউডার, যে কোনো কিছু ব্যবহার করা যায়। তো এটি ব্যবহার করা যেতে পারে, যাদের দৃষ্টিতে একটু প্রবলেম আছে তারা এগুলো ব্যবহার করতে পারেন, বা রেখাগুলোকে বোঝার জন্য। আরেকটি কাজ করতে পারেন, যে এভাবে তো বোঝা যাবে, তাছাড়া ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করা যেতে পারে। আমি পূর্বেই বলেছি যে রেখার উৎপত্তি স্থল আর রেখার নিষ্পত্তি জায়গাটি, এটি কিন্তু দেখতে হবে। যে আমরা প্রধান প্রধান রেখা আমরা কিন্তু আগেই ক্লাস হয়েছে, আয়ু রেখা হয়েছে, শিরোরেখা হয়েছে, ভাগ্যরেখা হয়েছে, হৃদয় রেখা হয়েছে। তো আজকে যদিও আমাদের বিবাহ রেখা, তারপরে হচ্ছে মঙ্গল রেখা বা সলমান বন্ধনী, শনি বন্ধনী, শুক্র বন্ধনী, এমনকি শুক্রের যে ঊর্ধ্বগামী যে সকল রেখা রয়েছে, প্রভাব রেখা, সন্তান রেখা, তারপরে বিদেশ গমন রেখা, এগুলো টপিকস রয়েছে, সেগুলো কিন্তু ক্লাস এখনো হয়নি, ওটি হবে। তো আমরা সম্পূর্ণ হাত দেখা শিখতেছি। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম হাতটি যখন আমরা ধরছি,
তো আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখুন যে সবসময়ের জন্য হাতের সমান দুই পাশে একটু চাপ দিয়ে দেখবেন যে ভাঁজগুলো কোথায় পড়ে। অনেকের হাতের রেখা কিন্তু বোঝা যায় না, খুব কষ্ট করে বুঝতে হয়, কারণ এটি সামুদ্রিক শাস্ত্র। এটি কিন্তু হরস্কোপের মতো না যে পঞ্চম ঘর ষষ্ঠ ঘর স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা সেই দিকে চলে যাচ্ছি, এটি কিন্তু নয়। তাছাড়া আপনাদের কিন্তু বলেছি যে বৃহস্পতির ক্ষেত্র, তাহলে বৃহস্পতির ক্ষেত্র যখন আমরা দেখব তখন আমাদের চোখ যাবে কিন্তু ধনু রাশি এবং মীন রাশিতে যে তিন তিন ছয়টি নক্ষত্র রয়েছে সেখানে। তো সেখানে যখন দেখব আমরা বৃহস্পতির ক্ষেত্রটিকে একেবারে স্কোয়ার করে এ- এক পাশ থেকে চাপ দেব, উপরে নিচে চাপ দিব, কোন দিকে রেখা গেছে রেখাটি নোট করব। আর সঙ্গে সঙ্গে ধনু রাশি একটু চিন্তা করে আসবো যে ধনু রাশির কি কি নক্ষত্র রয়েছে আর মীন রাশির কোন কোন নক্ষত্র রয়েছে। যখন আমরা শনির ক্ষেত্রে যাব তখন শনির ক্ষেত্রেও একইভাবে দেখব। শনির ক্ষেত্রে আমরা মকর এবং কুম্ভ এই দুটি রাশির যে নক্ষত্রগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। যখন রবির ক্ষেত্রে যাব তখন সিংহ রাশিতে যে নক্ষত্রগুলো রয়েছে সেটি দেখব। এখানে কিন্তু আরেকটি জিনিস সরে যাচ্ছে, আপনাদের খেয়াল রাখতে হবে যে আমি বললাম বৃহস্পতির ক্ষেত্র যখন দেখব তখন হচ্ছে আমরা ধনু আর মীন রাশির ক্ষেত্রের ইয়েগুলো মানে নক্ষত্রগুলো দেখব। আবার শনির ক্ষেত্রে বললাম মকর এবং কুম্ভ দেখব। আরেকটি জিনিস সরে গেছে, কোনটি সরে গেছে? বৃহস্পতির ক্ষেত্র যখন দেখব বৃহস্পতির নক্ষত্র আর কোথায় কোথায় আছে। বৃহস্পতির যে নক্ষত্র সেই নক্ষত্র আমাদের হাতের আর কোন কোন মানে ওই রাশির কোথায় কোথায় রয়েছে, কত নাম্বার নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, সেই নাম্বার আর কোন কোন রাশিতে রয়েছে সেই রাশিগুলোও কিন্তু একই সঙ্গে দেখতে হবে, অর্থাৎ এগুলো নোট করতে হবে। বৃহস্পতির ক্ষেত্র দেখার সময় আবার শুনুন, বৃহস্পতির ক্ষেত্র আমরা যখন দেখব তখন আমরা ধনু এবং মীন রাশি তো দেখবই, সেইখানে অবস্থিত নক্ষত্রগুলোর দিকে একটু আমাদের মন চলে যাবে। আবার যখন বৃহস্পতি যে যে নক্ষত্রে যে রাশিতে রয়েছে, যেমন এক নাম্বার হচ্ছে অশ্বিনী নক্ষত্র কেতু, দুই নাম্বার ভরণী, তিন কৃত্তিকা রবি, এভাবে যদি আমরা যাই তাহলে যখন রবির ক্ষেত্র যাব তখন 3 নাম্বার নক্ষত্র, 12 নাম্বার নক্ষত্র, 12 8 20 21 নাম্বার নক্ষত্র আমরা দেখব, সঙ্গে সিংহ রাশির মঘা, পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনী। এই তাহলে 3 আর 3 6টি নক্ষত্র দেখব প্রত্যেক ক্ষেত্রে। কিন্তু বাড়তেছে কোন জায়গায় দেখেন, যখন বৃহস্পতি দেখতেছি তখন কিন্তু ধনু এবং মীনের 6টি নক্ষত্র দেখতেছি, আবার বৃহস্পতির নক্ষত্র যে 3টি রাশিতে রয়েছে সেই 3টি, তাহলে 3 2 5টি গৃহ দেখতে হচ্ছে বৃহস্পতি দেখতে গেলে। বুঝতে পেরেছেন তো? যখন বুধ দেখতেছি তখনও কিন্তু বুধের জন্য আমরা মিথুন রাশি দেখব, কন্যা রাশি দেখব, দুটি ঘর দেখব। আবার সঙ্গে বুধের যে নক্ষত্রগুলো রয়েছে যেমন রেবতী 27 নাম্বার নক্ষত্র, 8 নাম্বার নক্ষত্র কি, 8 না 9, কেতু 8, নয় স্যার, 27, নয় 9, স্যার, 9 নাম্বার। নয় স্যার। তাহলে 9 নাম্বার সেটি কোথায় পড়েছে? 9 নাম্বার মিথুনে পড়েছে এটা না? হচ্ছে এটা বুধে হচ্ছে স্যার, কর্কট রাশি। বুধে, বুধে স্যার। হ্যাঁ, হ্যাঁ বুধে পড়েছে। সে কোন রাশিতে পড়েছে? এটা কর্কট রাশি। কর্কট রাশিতে পড়েছে, ওই কর্কট রাশিতে নজর দেব। এইবার 9 18 নাম্বার কিসে পড়েছে? 18 নাম্বার কি জ্যেষ্ঠা নাকি? জি স্যার, স্যার জ্যেষ্ঠা। 18 নম্বর জ্যেষ্ঠা স্যার। জ্যেষ্ঠা কোন জ্যেষ্ঠ কোন নক্ষত্র। কোন রাশিতে পড়েছে? বৃশ্চিক। তাহলে বৃশ্চিকে দেখবো। আর 27 নাম্বার হচ্ছে কোন রাশিতে পড়েছে? মিনে। মিনে স্যার, মিনে। মিনে। তাহলে মিনটা দেখবো। সঙ্গে কি দেখবো, আমরা মিথুন রাশির যে 3টি নক্ষত্রও দেখবো, কারণ বুধের ক্ষেত্র দেখতেছি আমরা, আর কন্যা রাশির ক্ষেত্রও দেখবো। তাহলে আমাদের মানে হাত দেখতে কোনো ভুল হবে না। এটি হচ্ছে চর্চা করতে করতে আমরা যে সময় ওই জায়গাটিতে নজর দেব তখন দেখবেন অটো এর রেজাল্ট চলে আসবে। মানে আমাদের কথা হচ্ছে নোট করতে হবে যে যখন আমরা বৃহস্পতির ক্ষেত্র দেখতেছি তখন বা সহজে আমরা প্রথম নক্ষত্রে যাই, কেতুর ক্ষেত্র আমরা দেখতেছি, তাহলে কেতুর ক্ষেত্র যখন দেখব, এই যে আমি কাগজে একটি হাত এঁকেছি, তো কেতুর ক্ষেত্র যখন দেখব তখন আমরা অশ্বিনী দেখব, মঘা দেখব অর্থাৎ সিংহ রাশির মঘা নক্ষত্র, আর মূলা নক্ষত্র দেখব ধনু রাশির। তাহলে যখন কেতু দেখব, কেতুর তো কোনো নিজস্ব গৃহ নেই, আছে কোনো গৃহ আছে? নেই। কেতু যে গৃহে থাকবে সেই গৃহকে অলঙ্কিত বা কলঙ্কিত করবে। তার মধ্যে আমরা বলেছি যে 2 9 10 11 নাম্বার ভাবস্থ কেতু শুভ ফল দেয়। তাহলে হাতে আমরা কেমনে বুঝবো যে 2 9
10-11তে কেতু আছে, যে কেতু শুভ না কেতু অশুভ, এটি কিভাবে বুঝবো? এটির একটি টেকনিক হচ্ছে যে কেতু আমাদের শুভ অশুভ প্রথম দেখবো হাতের তালুতে জল দিয়ে, জল যদি গড়ায় পড়ে যায় তাহলে কেতুর ক্ষেত্রটি সমতল, কেতু ডাবা নয়। তাহলে কেতু উঁচু আর নিচুটি বুঝলাম, কিন্তু কেতু 2, 9, 10, 11 আছে কিনা, বা 6, 8-এ আছে কিনা, বা 12-তে আছে কিনা, বা হয়তো মিত্র ভাবে 4র্থে আছে কিনা, বা 5মে আছে কিনা, এটি কিভাবে বুঝবো? সেটি বোঝার জন্য কেতুর ক্ষেত্রটি ধরেন সব দিকে কিন্তু একরকম থাকবে না। দেখেন আমার ক্ষেত্রে কিন্তু নেই। যদি দেখতে পেয়ে থাকেন, এখন কি দেখতে পাচ্ছেন? আপনারা একটু বলেন, এই একটু দেখতে না পেলে ভালো লাগবে না এটা। না স্যার, দেখার জন্য স্টিল হয়ে একটু গেছে। স্থির হয়ে আছে স্যার। হ্যাঁ স্যার, আপনি মানে একদম আটক হয়ে গেছে, দেখা যাচ্ছে না, না? শুধু না না স্যার, স্যার, পৃষ্ঠাটা দেখা যাচ্ছে না। মানে স্যার আপনি স্টিল হয়ে আছেন নাকি স্যার? ওই নেটের মনে হয় স্লো, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। নেট তো 4G ফুল দেখা যাচ্ছে। এখন আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওটা একটু আসি, তারপরেও বলি প্রত্যেকের হাতটা একটু দেখেন, কেতুর ক্ষেত্র দেখেন কোন দিকে ঢালু আছে। নিশ্চয়ই আমার হাতে হচ্ছে রাহুর ক্ষেত্রের দিকে কেতু ঢালু, অনেকের হাতে আছে দেখবেন মঙ্গলের ক্ষেত্রের দিকে কেতু ঢালু, অনেকের দেখবেন যে হৃদয় রেখার দিকে কেতু ঢালু, কেতুর ক্ষেত্র ঢালু, আবার অনেকের দেখবেন যে শুক্রের ক্ষেত্রে গোড়ার দিকে মণিবন্ধের দিকে কেতু ঢালু। সবার একরকম থাকবে না, থাকার প্রশ্নই নেই, আসে না। স্যার আমার রাহুর দিকে স্যার কেতু ঢালু। সুন্দর। রাহু আমার আমারও আমার আমারও কিন্তু মণিবন্ধন রাহুর দিকে কেতু ঢালু। তাহলে এইবার আমাদের বুঝতে হবে যে কোন দিকে ঢালু। রাহু আর কেতু সমসপ্তমে থাকে সব সময়, এটা তো আমরা জানি, হ্যাঁ জানি স্যার, জানি না? হ্যাঁ তাহলে স্যার জানি। আমাদের রাশি, এখানে একটি জিনিস মনে রাখতে হবে, চন্দ্র আর সূর্য নোট করে নিন, রবি আর চন্দ্র, এই দুটি গ্রহকে একটু নোট করে নেবেন। এটা একদম অন্তরের বিদ্যা, কিন্তু বলে রাখলাম, আমার শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ থাকবে যে এটি আপনাদের শিষ্যদের কাছে ছাড়া আর কারো কাছে আপনারা এটি দিবেন না। আপনাদের যখন শিষ্য সামন্ত হবে তাদের শিখাবেন। তো রবি ঠিক আছে। এবং চন্দ্র দুটি গ্রহকে একটু নোট করে নিন। যদি রবি চন্দ্র সবসময়ের জন্য রাহুর দিকে যদি এই কেতুর ক্ষেত্র ঢালু থাকে, তাহলে হচ্ছে রবি চন্দ্র দুজনই কেতুর পরের থেকে রাহুর দিকে যাবে। নোটটা কিভাবে করবেন? যে স্যার বলুন তো। কেতুর ক্ষেত্র যদি রাহুর দিকে ঢালু থাকে, এভাবে লিখুন, কেতুর ক্ষেত্র যদি রাহুর দিকে ঢালু থাকে, রাহুল রাহুল দিকে ঢালু থাকে, 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 দিকে ঢালু থাকে, আমিও লিখতেছি, তাহলে তাহলে চন্দ্র হলো বা রবি, রবি। কেন চন্দ্র বা রবি আমি বলছি, এটি রাহুর দিকে চলমান থাকবে, রাহুর দিকে এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ চলমান থাকবে, চলমান থাকবে মানে প্ল্যানেটে কি হবে, যে কেতুর পরে থাকবে, অর্থাৎ ডান দিকে কেতুর পরে হচ্ছে রবি আর চন্দ্র থাকবে। কেন রবি চন্দ্র থাকবে? আমরা জানি কিন্তু যে রবি রাশি হচ্ছে সূর্য রাশি, ওই হ্যাঁ, সূর্য রাশি মানে পাশ্চাত্য রাশি, আর চন্দ্র রাশি হচ্ছে আমার যেটা জন্ম রাশি, জন্মতিথি বা জন্ম, যেটাই মানে জন্মকালীন যে চন্দ্র যে রাশিতে থাকে সেই রাশি। তাহলে রাহুর দিকে যাবে সে, অর্থাৎ কেতু যদি আপনারা মেষে যদি কেতু আছে, ধরেন একটি উদাহরণস্বরূপ আপনারা বুঝে নিন, অনেকে বুঝেননি। তো যদি মেষে কেতু থাকে, তাহলে মেষে কেতু থাকলে তুলায় রাহু। তাহলে আমি হ্যাঁ যে লাইন দিলাম, এইদিকে রবি আর চন্দ্র কোন দিকে থাকবে? মেষে কেতু আর তুলায় রাহু। তাহলে আমি যে লাইনটি লিখলাম এই লাইন অনুযায়ী চন্দ্র রবি কোন পাশে থাকবে? তাহলে বাম দিকে। বাম দিকে মানে এন্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার উল্টা ঘড়ি- দিকে রবি চন্দ্র ঘূর্ণায়মান অবস্থায় কেতুর পরে থাকবে। তার মানে বৃষ, মিথুন, কর্কট,
সিংহ হ্যাঁ কন্যা এর যে কোনো ঘরে থাকবে। হ্যাঁ যে কোনো কথা থাকবে। ঠিক তো? সবাই বুঝেছেন? একদম হ্যাঁ সহজ। স্যার হ্যাঁ যদি সহজ। এই কেতুর ক্ষেত্রটি মঙ্গলের দিকে ঢালু থাকে, আচ্ছা যদি হ্যাঁ মঙ্গলের দিকে ঢালু থাকে, মানে মঙ্গলের দিকে নিচু হয়ে পড়েছে, তাহলে আমরা কি লিখবো? আবার একটা পয়েন্ট লিখুন, কেতুর ক্ষেত্র যদি মঙ্গলের দিকে ঢালু থাকে তাহলে মঙ্গলের দিকে ঢালু। তাহলে মঙ্গলের মঙ্গলকে অতিক্রম করে মঙ্গলের ডাইনে রবিচন্দ্র থাকবে। মঙ্গলের ডাইনে রবিচন্দ্র থাকবে। রবিচন্দ্র থাকবে। তাহলে মঙ্গল ধরেন এই প্ল্যানেটে আমাদের কর্কটে আছে, ধরেন মেষে কেতু, মঙ্গল কর্কটে, আর তুলায় হচ্ছে রাহু। তাহলে কোন দিকে থাকবে এই রবিচন্দ্র? স্যার আমরা বললাম কেতুর ক্ষেত্র যদি মঙ্গলের দিকে ঢালু থাকে তাহলে রবিচন্দ্র মঙ্গলের পরে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ। ডান দিকে। তাহলে মঙ্গলকে কর্কটে দিলাম, তাহলে রবি আর চন্দ্র কোন দিকে যাবে? ডান দিক। আমরা বলেছি ডাইনে থাকবে, তাহলে জি ডাইনে স্যার। থাকলে মঙ্গল কর্কটে, কর্কট থেকে মকর পর্যন্ত সোজাসুজি সপ্তম ঘর। তাহলে ডাইনে যদি থাকে তাহলে নিশ্চয়ই সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনুর মধ্যে থাকবে। জি স্যার। তাহলে নোট করে নেন সঙ্গে একটি হরোস্কোপ এঁকে যে সিংহ, কন্যা, তুলা, ধনু এবং মকর এর মধ্যে থাকবে মঙ্গল রবি আর চন্দ্র। এটি কিন্তু প্ল্যানেট তৈরি করা শখ, মানে বিষয়, যে হাত দেখে আপনারা যেমন দ্বাদশ ভাব তৈরি করেন, একটি প্ল্যানেট আচ্ছা তৈরি করেন, দ্বাদশ ভাব বিচার করেন, ঠিক তদনুরূপ কিন্তু খুব গুঁড়ো বিদ্যা, খুব গুঁড়ো। মানে 5টা খুব নোট একটু করে নিন, বাকিগুলো আপনারা বের করে ফেলতে পারবেন, মাত্র 5টা নোট করেন। তাহলে গেল আমরা এটি যে যদি মঙ্গলের দিকে ঢালু থাকে, এটা কিন্তু আমরা নোট নিয়ে নিয়েছি। সবাই বুঝেছেন? স্যার আবার একটু মঙ্গলেরটা একটু বলে দেন স্যার। হ্যাঁ, কেতুর ক্ষেত্র যদি মঙ্গলের দিকে ঢালু থাকে তাহলে মঙ্গলের দিকে সে কিন্তু ধাবিত হবে না। আমরা যেটা বলেছি প্রথম, দেখেন এটা কিন্তু উল্টো হয়েছে, প্রথম লাইনের থেকে উল্টো, অনেকে বুঝেছেন কিনা দেখেন। প্রথম বলছি কেতুর ক্ষেত্র যদি রাহুর দিকে ঢালু থাকে তাহলে চন্দ্র বা রবি রাহুর দিকে এন্টি ক্লকওয়াইজ চলমান থাকবে, মানে রাহুর দিকে যাবে সে। হ্যাঁ তাহলে রাহুর দিকে যাবে কেতু আর চন্দ্র। তাহলে কেতুর মানে কেতু মেষে দিছি আর তুলাতে রাহু দিয়েছি, তাহলে বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা এই ঘরগুলোতে রবি চন্দ্র থাকবে। কিন্তু মঙ্গল এক্ষেত্রে দিয়েছি কিন্তু উল্টো। কেমন উল্টো? দেখেন, মঙ্গলকে ত্যাগ করে যাচ্ছে। তাহলে আমরা রাহুর দিকে ঢালু করলে রাহুর দিকে এগিয়ে যাচ্ছিল গ্রহগণ, রবি আর চন্দ্র এগিয়ে যাচ্ছিল। আর মঙ্গলের দিকে যখন, মানে মঙ্গলের দিকে যখন কেতুর ক্ষেত্র থাকবে তখন ঢালু থাকবে, তখন ডাইনে অর্থাৎ মঙ্গলকে ত্যাগ করে যাবে, মঙ্গলের দিকে কিন্তু যাচ্ছে না। মঙ্গলের ডাইনে দেবো স্যার। তাহলে মঙ্গলকে ত্যাগ করে যাচ্ছে না, মঙ্গলকে ত্যাগ করছে তো, ত্যাগ করে ডাইনে। যাচ্ছে। আচ্ছা ডাইনে পার্থক্যটা বুঝতে না? মানুষের মঙ্গল যদি মেষে থাকে তাহলে রবিচন্দ্র থাকবে তাহলে মিনে বা না না ধরেন মঙ্গল কর্কটে দিয়েছি, আমরা যখন কেতুকে মেষে দিয়েছিলাম তখন আমরা কি হ্যাঁ করেছি? বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যায় হচ্ছে আমরা রবিচন্দ্রকে বসিয়েছি, তাই না? তাহলে রাহুর দিকে কেতু ঢালু, অর্থাৎ রবিচন্দ্র রাহুর দিকে যাচ্ছে, তাই তো? মনে রাখার সহজ উপায়, মানে রাহুর দিকে ঢালু, রাহুর দিকে রবিচন্দ্র যাচ্ছে, এই তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা কেন বুঝবো না? আর মঙ্গলের দিকে যখন ঢালু হচ্ছে তখন মঙ্গলের দিকে না যেয়ে মঙ্গলকে ত্যাগ করে যাচ্ছে, এটি আমরা বুঝবো না কেন? এই কথাটা কেন বুঝবো না?
মঙ্গলের দিকে যাচ্ছে কিন্তু বলিনি, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, বুঝতে হবে যে মঙ্গলকে ত্যাগ করে যাচ্ছে, অর্থাৎ মঙ্গল কর্কটে দিলাম, তারপরে কন্যা সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু এই রাশিগুলোর উপর দিয়ে যাচ্ছে। তার মানে কি মঙ্গলকে ত্যাগ করে যাচ্ছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ মঙ্গলকে স্যার, ত্যাগ করছে। রাহুর দিকে অ্যান্টি ঢালু, রাহুর ক্লকওয়াইজ দিকে যাচ্ছে রবিচন্দ্র, আর মঙ্গলের দিকে ঢালু মানে মঙ্গলকে ত্যাগ করে যাচ্ছে, মঙ্গলের দিকে যাচ্ছে না, উল্টা হচ্ছে কিন্তু ঘটনাটা। এই তো তাহলে জীবনেও মনে রাখতে পারবেন না, এখানে যদি এই কথাটা না বোঝেন জীবনেও মনে রাখতে পারবেন না লাইন লিখে রেখে। এটাই বুঝতে হবে, এই একটা শব্দ মাত্র বুঝতে হবে যে ত্যাগ করেছে। ক্লিয়ার? এইবার যদি আমাদের কেতুর ক্ষেত্র যদি হৃদয় রেখার দিকে ঢালু থাকে, হৃদয় রেখার দিকে ঢালু, বুঝলেন? হৃদয় রেখা উপরের দিকে ঢালু যদি থাকে, তাহলে কি করতে হবে? তখন কিন্তু আমরা দেখব বুধের দিকে রবি চন্দ্র ধাবিত হবে, মানে বুধের দিকে অগ্রসর হবে, ট্যাগ ট্যাগ না, বুধের দিকে অগ্রসর হবে। তাহলে বুধকে একটা ঘরে বসায় দিন, ধরেন বুধকে আপনি মকরে বসায় দিন, বুধ তাহলে বুধের দিকে ধাবিত হবে, মকরে বুধ বসালেন। কেতু যদি, নোট করে নেন, কেতু যদি হৃদয় রেখার দিকে ধাবিত হয়, হৃদয় রেখার দিকে ঢালু থাকে, ধাবিত মানে ঢালু থাকে, তখন বুধের দিকে অগ্রসর হবে। তাহলে বুধের দিকে অগ্রসর হবে এন্টি ক্লকওয়াইজ লিখতে হবে, বুধের দিকে অগ্রসর হবে। তাহলে বুধ আমরা কোথায় দিয়েছি? বুধ দিয়েছি মকরে, মকরের দিকে অগ্রসর হবে, তাহলে কর্কট থেকে মকর পর্যন্ত যাবে। তাহলে সিংহ কন্যা তুলা ধনু মকর, ওই সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু এই কয়টার ভিতর থাকবে। বুধের দিকে সহাবস্থান করবে, মানে বুধের দিকে কেতু যাবে, কেতু বুধকে সঙ্গে নিয়ে ফল দেয়, এই জন্য ওদের দিকে আকর্ষণ থাকবে, ওই বুধের দিকে আকর্ষণ থাকবে। এমনকি রবি বুধের বুধাদিত্য যোগ হয়, ওই দিকেই আকর্ষণ হবে। এখানে শনির কানেকশন কিন্তু কম, শনির কানেকশন অন্যরকম, সেটি অন্যভাবে বোঝাতে হবে, সেটি শনির ক্ষেত্রে যেয়ে বুঝবো। আমরা কেতুকে শুধু বুঝি। তাহলে কেতুর ক্ষেত্রটা যদি হৃদয় রেখার দিকে বা হাতের আঙ্গুলের দিকে, এই আঙ্গুলের দিকে যদি নিচু থাকে, তাহলে আমরা বুঝবো যে বুধের দিকে রবি চন্দ্র ধাবিত হচ্ছে। কেতু টেতু নেই, কেতুর দরকার নেই এখানে। তাহলে বুধ যদি মকরে দেই, আবার বুঝুন, তাহলে হচ্ছে সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু এই কয়টা রাশিতে রবি চন্দ্র অবস্থান করবে। ক্লিয়ার? বুঝেছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। এইবার যদি শুক্রের দিকে বা চন্দ্রের দিকে, কেতু যদি শুক্র বা চন্দ্র এই এই নিচের দিকে থাকে, মানে নিচের দিকে যদি ঢালু থাকে, তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা শুক্রকে নেব না চন্দ্রকে নেব। এখানে একটি প্রশ্ন আপনারা একটু উত্তর দেন, যে আমরা শুক্রকে নেব না চন্দ্রকে নেব। কে কার বুদ্ধিতে দিতে পারবেন? কার বুদ্ধিতে দিতে পারবেন? কে পারবেন? যে কেতু শুক্র চন্দ্র যেমন উপরে গেছে, আমরা হৃদয় রেখার দিকে যদি যাই, এখানে বুধ রয়েছে, রবি রয়েছে, শনি রয়েছে, বৃহস্পতি রয়েছে, আমরা এর ভিতর থেকে বুধকে নিলাম কেন? এদিকে রাহুর দিকে গেছে, রাহুকে নিলাম, এদিকে মঙ্গলের দিকে গেছে, মঙ্গলকে নিলাম। তাহলে নিচের দিকে আসলে তো এক পাশে চন্দ্র এক পাশে শুক্র, দুটোই সমান। আমরা এটার কোনটাকে নেব? শুক্র নেব না বুধ নেব? সরি, চন্দ্র নেব, কোনটা নেব? চন্দ্র নিব স্যার। স্যার কোনটাই মনে হয় নেওয়া যায় স্যার। হ্যাঁ, চন্দ্র নেব। আচ্ছা, ধন্যবাদ, খুব ভালো উত্তর দিয়েছেন। কেন চন্দ্রকে নেব? চন্দ্রের সাথে স্যার কেতুরে মনে হয় চলাচল স্যার। না না, সঞ্জিত বাবুর কণ্ঠ মনে হয়েছে, আমেরিকার সঞ্জিত বাবু, আমি দেখতে পাচ্ছি না তো। কেন চন্দ্রকে নেব? স্যার চন্দ্রের সাথে কেতুর তো একটা কানেকশন আছে স্যার। হ্যাঁ, এইবার দেখেন, আমি তাহলে বলি, যিনি বলেছেন নাম বলেন। স্যার পার্থ সারথী দে। ও, পার্থ সারথী দে। আমি প্রথমে সঞ্জিত বাবুর কণ্ঠ মনে করেছিলাম, রং হয়ে গেছে, তাহলে আমি আগে জ্যোতিষে ভুল হয়ে গেছি। দেখেন, চন্দ্র এবং রবির গতি কিন্তু আমরা বের করতেছি,
সবাই বুঝুন যে রবি আর চন্দ্র কোন পাশে থাকবে সেটা বের করতেছি। তাহলে চন্দ্রকে আমরা নেব না, রবি আর চন্দ্র কিন্তু ওই দিকেই ধাবিত হবে, আমরা শুক্রকেই নেব। বুঝছেন? তাহলে শুক্র যেখানে আছে সেই শুক্র আর কেতু মানে কি 7 আর 6 কত, 7 আর 6 কত, 13, আনলাকি 13। শুক্রের সঙ্গে কেতু যুক্ত কি হয়? সুখ দেয়, শান্তি দেয়, না সুখে মানে বিঘ্ন সৃষ্টি করে? সুখ শান্তি প্রতিষ্ঠা ধন ঐশ্বর্যে কেতু কি বাড়ায় না বাধা দেয়? কোনটা করে? উল্টা ঘটে, সবসময় উল্টা ঘটে, বাধা দেয়। তাহলে আমরা শুক্রকে নেব, আমরা ভুল, আমরা চন্দ্রকে নেব না। এইবার কেতুর ক্ষেত্র যদি শুক্র চন্দ্রের দিকে বা মণিবন্ধের দিকে ঢালু থাকে, লেখেন কেতুর ক্ষেত্র যদি মণিবন্ধের দিকে ঢালু হয়, মণিবন্ধের দিকে ঢালু, ঠিক আছে, তাহলে শুক্র যে জায়গায় থাকবে ওই শুক্রের দিকে কিন্তু কেতু যাবে, ওই সরি রবিচন্দ্র যাবে, শুক্রের দিকে রবিচন্দ্র যাবে। তাহলে শুক্র একটা ঘরে বসান, তাহলে বুঝতে পারবেন। কেতু যদি মণিবন্ধের দিকে ঢালু থাকে তাহলে শুক্র যেখানে থাকবে সেই দিকে রবিচন্দ্র ধাবিত হবে। তাহলে শুক্র একটি প্ল্যানেটে বসান, ধরেন মিনে তুঙ্গস্থ করে শুক্র বসালেন, তাহলে মিনের থেকে সপ্তম হচ্ছে কন্যা, তাহলে কন্যা থেকে ওই মিনের দিকে রবিচন্দ্র যাবে। তাহলে কোথায় যাবে? তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, এই কয়টা ঘরের ভিতর দিয়ে থাকবে। শুক্রের দিকে কেতু যাবে মানে অশান্তি সৃষ্টিকারী, এটা প্রেক্ষার মতো, কিন্তু খুবই একটি বিশেষ বিষয়। যদিও আজকে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, ভালো মতো উপভোগ করতে পারছেন না ক্লাস, আমার কাছে বোর্ড নেই, কিন্তু আজকের দিনটি এমন একটি দিন যে আমাদের নীরজ স্যার সমস্ত রাত কালকে কাজ করেছে আপনাদের জন্য, আজকে সারা দিন করবে, দিন রাত 24 ঘন্টার মধ্যে কাজ করে আজকে রাত 12টার মধ্যে সেই কাজটি আমাদের কাছে দেবে, সেই কাজ করছেন। এদিকে জেকে দেব স্যার, উনি হচ্ছে আজকে উনার পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা, উনি ডিগ্রি পরীক্ষা দিচ্ছে, আপনারা জানেন, সেই পরীক্ষা দিচ্ছেন। উনার ক্লাস নেওয়ার কথা ছিল, আমি ঢাকায় থেকে ক্লাস নেই না, যার জন্য মাসের প্রথম সপ্তাহ কিন্তু শুক্রবার আপনারা জেকে দেব স্যারের ক্লাসই করেন, কিন্তু সেখানে আমাকে থাকতে হচ্ছে। এইবার আমি মোবাইল থেকে, আমি তো জানতাম না যে আমার এই ক্লাসটি নিতে হবে, তো সেখানে মোবাইল থেকে যোগদান করতে হয়েছে। টিটু দাস স্যার যোগদান করেছেন কিনা জানি না, কালকে আমার ফোন বন্ধ করার পরে রাত্রে দেখলাম উনি ফোন দিয়েছেন, কিন্তু সকালে আমি সময় পাইনি, আর আমি দেখতেও পাচ্ছি না। তো এই নোটটি কেন লিখলাম এটি আগে বুঝতে হবে, যে কেতুর ক্ষেত্র যদি মণিবন্ধের দিকে ঢালু থাকে তাহলে শুক্র যে গৃহে থাকবে শুক্রের দিকে রবিচন্দ্র যাবে। তাহলে এই রবিচন্দ্র যাবে, এখানে আরেকটি কথা কিন্তু রাখতে হবে, যে যে গৃহে রাহু, যে গৃহে মঙ্গল, যে গৃহে বুধ, যে গৃহে শুক্র, ওই গৃহ পর্যন্ত কি যাবে না গৃহের আগের ঘর যাবে, এখানে গৃহ পর্যন্তও যেতে পারে। মানে যেটি শুক্রের ডিগ্রি যদি 20 ডিগ্রি থাকে তাহলে 19 ডিগ্রি 29 মিনিট পর্যন্ত মধ্যেও থাকতে পারে, অর্থাৎ সম ডিগ্রির মিনিমাম অন্তত 1 মিনিট আগে থাকবে, আর যেটি পরে বলছি পরে থাকবে। তাহলে এই 4টি নোট যদি আমরা সঠিকভাবে নেই, আর কেতুর ক্ষেত্র দেখতে গিয়ে যদি আমরা অশ্বিনী, মঘা আর মূলা, এই 3টি নক্ষত্রকে যদি দেখি, আর কি দেখবো, মেষ রাশির চরিত্রের জন্য 2টি কথা বলবো, সিংহের চরিত্রের 2টি কথা বলবো, আর ধনুর চরিত্রের 2টি কথা বলবো। মানে মেষের চরিত্রের আমরা রূঢ় দিকটা বলবো, সিংহের চরিত্রের বাধা বিঘ্নটা বলবো। কোন বাধা? মানে সিংহ খাবার পাচ্ছে না, তার মুখে কোনো কিছু দেওয়া হচ্ছে না, ক্ষুধার্ত সিংহের রূপটা বলবো, আর মেষের রূঢ়টা বলবো, আর এই ধনুর যে আমরা ভদ্রতা নম্রতার দিকগুলো বলবো। এই 3টা দিকে 3 দুগুণে 6টা কথা বলবো মাত্র, আমাদের হাত দেখে ক্লায়েন্টের 6টি কথা। আর কেতুর ক্ষেত্র যেদিকে ঢালু সেই দিকে রবিচন্দ্র রেখে, মানে ওই যে রাহুর দিকে ধাবিত হবে,
রাহুর কত নাম্বার ঘরে আছে, রাহুর যত কাছাকাছি যাচ্ছে, রাহু দিষ্ট হচ্ছে কিনা, এটা আমরা বুঝতে পারতেছি না তখন, যে রাহুর নবম দৃষ্টি পড়তেছে কিনা, রাহুর সপ্তম দৃষ্টির মধ্যে পড়তেছে কিনা। সেই অনুযায়ী আমরা দেখে ওই ঘরের ফলাদেশও যদি বলে দিই, দুটি কথা লেগে যাবে। যদি মঙ্গলের দিকে ধাবিত হয়, মঙ্গলের কাছাকাছি গেলে, মঙ্গল চতুর্থ সপ্তম অষ্টমে দৃষ্টি দেয়, তাহলে আমরা মঙ্গলের ক্ষেত্রে যেটি বলছি, মঙ্গলের দিকে হলে ডাইনে রবিচন্দ্র থাকবে, তাহলে ডাইনে যখনই থাকবে তখন মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়তে পারে, মঙ্গলের সপ্তমে গিয়ে ডিগ্রিগত কারণে সপ্তম দৃষ্টি পড়তে পারে, অষ্টম তো আর পড়বে না। তাহলে রবিচন্দ্রের উপর সেখান থেকেও দুটি কথা বলে দিতে পারি। যদি তাও না পারি, প্ল্যানেট না পাই, হাত তো দেখতেছি প্ল্যানেট পাচ্ছি না, অর্থাৎ আমাদের এটি হচ্ছে, শিখে রাখলাম এই নোটটি, আর পরে সুযোগ হয়তো বা মনে থাকবে না, সুযোগ এটি আসবে না। কিন্তু এটি অনুধাবন করে আমরা যখন বলবো যে মঙ্গলকে উইড্র করে যাচ্ছে কেতু, ওকে পিছনে ফেলে যাচ্ছে, তাহলে ওই যে কেতুর যে ক্ষিপ্রতা, তার যে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ যেগুলো ঘটার কথা, সেগুলো অতীতে ঘটেছে। কেন আমি এটি বললাম এই ক্লাসে, এটি হচ্ছে আপনার অতীতে ঘটেছে। তাহলে বলতে পারেন মঙ্গলের রক্তপাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট তোমার অতীতে ঘটেছে। এবার কত বছর বয়সে ঘটেছে? আমি 50 বছরে আপনাদের কাছে হাত দেখাতে গেছি, আমাকে কি বলবেন? আমার রাহুর দিকে ধাবিত হয়েছে। তাহলে আমার যদি অতীতে দুর্ঘটনা ঘটে, তাহলে কেতু আর রাহুর ক্ষেত্রে আপনারা লিখেছেন কি, কেতুর ক্ষেত্র যদি রাহুর দিকে ঢালু থাকে, তাহলে চন্দ্র বা রবি রাহুর দিকে এন্টি ক্লকওয়াইজ চলমান থাকবে। যদি থেকে থাকে, তাহলে আমার ঘটনাগুলো রাহুর পরে ঘটেছে, রাহুর পরে থাকবে। বুঝতে পারতেছেন? তাহলে রাহু হচ্ছে 18 বছর অন্তর অন্তর এক একটা মানে রাশিচক্র প্রদক্ষিণ করে। আমার কত বছরে সেটি আগে ঘটেছে না পরে ঘটেছে? আমার তো বলতে হবে, আগে বলতে হবে অতীত, অর্থাৎ পাস্ট। তাহলে আমার অতীতে কি কি ঘটেছে, কি ঘটতে পারে? তাহলে মঙ্গলজনিত দুর্ঘটনা ঘটেছে, না বুধজনিত দুর্ঘটনা ঘটেছে, বুদ্ধির ভুলে দুর্ঘটনা ঘটেছে, মানে আমি টাকা পয়সা, বুধ মানে টাকা পয়সা বা বুদ্ধি বা আমার প্ল্যান প্রোগ্রাম অপরে লুট করেছে কিনা, তাহলে আমার সেটি আমি কোন জন্য আসছি, বিশেষ করে ভুল করে বিনিয়োগ করে ঋণগ্রস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আমার জ্যোতিষের কাছে আসছি, না আমি দুর্ঘটনা, রক্তপাত, মামলা মোকদ্দমা এর জন্য আসছি, নাকি আমি শত্রুর আক্রোশে ভীত সন্ত্রস্ত হয়ে আসছি, নাকি আমি ঘরের শান্তি, দাম্পত্য শান্তি, মানসিক শান্তি, সন্তান সন্ততি নিয়ে শান্তির বিঘ্ন তো যাচ্ছে, সেই জন্য আসছি। এটি আমরা বের করতে পারবো না? বলেন পারবো? হাত দেখে পারবো? খালি কেতুর ক্ষেত্র দেখবো, তাতে পারবো? হুম, কি? পারা যাবে কিন্তু এটা খুব হ্যাঁ, বিষয়, পারা যাবে স্যার। আপনার কি পাতালে পারা যাবে? পারা যাবে না, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাই, তাহলে এত না স্যার, কঠিনে না পারবো, যাই। হ্যাঁ, পারা যাবে অবশ্যই। এটা সুন্দর। কিন্তু খুব গুজ্জি বিষয়। হ্যাঁ, গুহ্য বিষয়। আমি বলেছি আপনাদের শিষ্যদের ছাড়া এটি শিখাবেন না, এটা আমার করজোড়ে প্রার্থনা আপনাদের কাছে। শুধুমাত্র যখন আপনারা টিচার হবেন, যখন আপনারা আপনাদের শিষ্য সামন্ত তৈরি করবেন, তখন এটি শিখাবেন, এর আগে নয়। তাহলে লোকটি কেন এলো? আমরা কিন্তু হাত দেখা শিখতেছি, জন্ম তারিখ জানি না, কোনো কিছু জানি না, শুধু পরজন নাম জানি। তাহলে একজনের দেখুন, যে কোনো একজনের রাহুর দিকে চন্দ্র ঢালু আছে, তাহলে তার একটু নাম বলেন। ওই সরি, কেতু রাহুর দিকে ঢালু আছে, তার নামটা একটু বলেন। স্যার বলেন। চয়ন রায়, চয়ন রায় স্যার। চয়ন রায়, সুন্দর। সি, আরে আমার কলম টলম সব অকেজো আজকে। চয়ন, CHAYAN, আর ও স্যার CHOYON স্যার। YON, সব দুটোই ও। আচ্ছা, 3 5 আর 3 8 আর 7 15 16 16 7 আর 7 14 আর 5 21, মানে 3 2 7 2 9 আর 1 10 4। তাহলে আপনার নাম সংখ্যা নিউমারোলজি, এটার নাম তো আমি পাবো, আপনি হাত দেখাতে আসেন আর যাই করেন, আপনার নামটা তো আপনি বলবেন। তাহলে আমি পেলাম যে কেতুর ক্ষেত্র রাহুর দিকে ঢালু হয়েছে, আর আপনার নাম চয়ন, চয়ন হচ্ছে বৃহস্পতি, আর রায় হচ্ছে 1 মিলে 4, রাহু। তাহলে রাহুর জন্য আপনি আসছেন, রাহু নিয়ে, মানে আপনি রাহুর সংখ্যা নিয়ে আপনি আমার কাছে আসছেন।
তাহলে আমার কাছে কত তারিখে আসছেন সে তারিখটা, আজকের তারিখ যদি আমরা বলি, তাহলে আজকে 5 তারিখ 12 মাস 2025, অর্থাৎ 5-3-9, 9 আর 3 12, 12 আর 5 17, 8। তাহলে শনি আর রাহু আপনার উপরে ইফেক্ট ফেলছে, রবি কিনা সেই দিকে ধাবিত হচ্ছে। যদি চয়ন রায়ের আজকে আমি ভাগ্য গণনা করি, তাহলে আমি বলবো কি যে রাহু চন্দ্র, ওই সরি, রাহু শনি এই দুটি গ্রহের প্রভাব আপনার ভিতর রয়েছে, আর কেতু সেই দিকে ঢালু। তার মানে অচিরেই কিন্তু আপনাকে, মানে সামনে পজিটিভ নয়, সামনের দিকগুলো একটু নেগেটিভ দিকে দিকে ধাবিত হচ্ছে। কোন দিকে? ঝুট জঞ্জাল বা ঝঞ্ঝাটের দিকে আপনি ধাবিত হচ্ছেন। ঝঞ্ঝাট আপনার মুখের কাছে এসে গেছে, আপনি ঝঞ্ঝাটজনিত কারণ আভাস টের পেয়েছেন, তাই আমার কাছে আসছেন। এটি প্রথম কথা আমি বলতে পারি যে কোনো ঝঞ্ঝাটের কারণে আপনি আসছেন। তাহলে সেই ঝঞ্ঝাট কিভাবে মুক্ত হবে? আর আপনি কি কেন জ্যোতিষকে বেছে নিলেন? ঝঞ্ঝাটের জন্য আপনি পুলিশের দ্বারস্থ হতে পারতেন, উকিলের দ্বারস্থ হতে পারতেন, থানায় জিডি করতে পারতেন, নিজের সেফটির জন্য আপনি করতে পারতেন, কিন্তু জ্যোতিষের কাছে কেন আসলেন? আপনার কেতু রাহুর দিকে ঢালু। তাছাড়া আপনি, আপনার নাম সংখ্যায় রয়েছে রাহু, আর আসছেন আজকে শনির তারিখে, মানে শনি আপনাকে যোগ সাধনা একাগ্রতা, তাই তো যোগের দিকে নিয়ে গেছে আপনাকে, যে কোথায় গেলে পাবো মুক্তি। ওই যে আপনারা যদি কেউ পড়ে থাকেন যে উম কিসে হবে, এটা শ্রী চৈতন্যদেব বা চৈতন্যদেব বা কিসে হবে মুক্তি, কিসে হবে মুক্তি, কি, না না, কার লেখা বুঝলাম না। যেমন ওই ধরনের, ওই যে আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না, প্রবীর ঘোষ। ও তারপরে হচ্ছে কিসে হবে মুক্তি, এটা কার লেখা? আচ্ছা, মনে পড়লো না। তো এই দৈব আপনাকে ঠেলে দিয়েছে, কারণ শনি, শনি দৈব ঠেলে দিয়েছে। তাহলে এই যে আমি আদৌ কি ঝঞ্ঝাটের দিকে যাচ্ছি, সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি কোথায়? তখন আমরা তার হাতে দুটি ক্ষেত্র দেখব, যেহেতু চয়ন নাম রাহু, আর হচ্ছে আজকের তারিখে আসছে শনি, এই দুটি ক্ষেত্র আর কেতুর ক্ষেত্র, এটি দেখে কিন্তু আমরা মিলিয়ে ফেলতে পারবো। যেমন দেখেন, আপনাদের এখানে মনে হচ্ছে যে চয়ন রায় আবার কি ঝামেলায় পড়বে, সে তো শিক্ষার্থী আমাদের, তো কেন ঝামেলায় পড়বে? এবার একজন একটু বলুন যে বুধের দিকে যার কেতু ভালো হয়েছে, তিনি যদি সঠিক জেনে থাকেন তাহলে তানারটা একটু বলুন, আর তানার নামটা বলুন, বলেন বলেন। গুরুজি প্রণাম, আমি প্রদীপ্ত প্রণাম। বলছি। হ্যাঁ, প্রদীপ্ত। আমার বুঝে PR, থেকে কেতুর অংশটা হলো। হ্যাঁ, DIPTA, প্রদীপ্ত প্রাপন মনে হয় না, RAPON, বালা। 8 আর 2 10 আর 17, 21, 3 4 8 12 16 17, 8, 8 আর 2 10 11, 11 আর 8 19, 1 2 5 আর 2 7, 2 আর 1 3 আর 3 6 7, 7 7 14, 14 আর 20 22। দেখেন, প্রদীপ্ত প্রাপন বালা, আমি যেটি স্পেলিং করলাম সেটি হচ্ছে 4। আর যদি প্রাপনে ও ধরা হয় তাহলে হবে 8 আর 2 10 11, 11 আর 7 18, 8 7 25, 25, 7 7 আর 7 5 12 মানে 3, 8 আর 3 11, 11 আর 7 20 মানে 2, 4 বা 2 হবে। তাহলে এইবার যদি প্রদীপ্ত প্রাপন বালা যদি 4 হয়, আর ওই কেতুর ক্ষেত্র যদি হৃদয় রেখার দিকে ঢালু হয়ে থাকে, যদি হৃদয় রেখার দিকে নিচু থেকে থাকে, তাহলে কি হচ্ছে? চন্দ্র এখানে প্রদীপ্ত আসতে হবে, হচ্ছে প্রদীপ্ত, উনি লেখে প্রদীপ্তা, কিন্তু প্রদীপ্তা তো হবে না, হবে প্রদীপ্ত। এইখানে কিন্তু নিউমারোলজিতে আমাদের সেরে নিতে হবে TO। তাহলে 8 আর 2 10 আর 7 17 আর 4 21 22, 22 আর 8 30, 3 4 3 7 8 7 14 5। আর প্রাপন হচ্ছে কত ধরলাম? প্রাপন 8 আর 2 10 আর 11, 11 আর 19 1 1 7 আর 1 8, 8 5 13 4, আর হচ্ছে বালা 7, 7 আর 4 11 আর 5 16 6 আর 1 7। কেতু মানে গুপ্ত, ওনার দিক রয়েছে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতার দিকে যে গিয়েছেন, কিন্তু উনি প্রথমে বুদ্ধি লস করেছেন, ভিন্ন দিকে দৌড়েছেন, বিভিন্ন পথে দৌড়েছেন, বিভিন্ন পেশার দিকে দৌড়েছেন, বিভিন্ন দিকে শিক্ষার পরিবর্তন ঘটেছে, এমনকি ওনার স্থিরতার পরিবর্তন ঘটেছে, ওনার গৃহ ত্যাগ করিয়েছে। তারপরে
উনাকে সর্বশেষ একটি স্থির জায়গার দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমার মতো ঠকে উনি শেখা শুরু করেছেন। মানে আমি যেমন এই অমুক ব্যবসা করতে হবে, তমুক ব্যবসা করতে হবে, তমুক ব্যবসা করতে হবে, এগুলো করে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে এসে এই জ্যোতিষে পরে সঁপে দিয়েছি। তো উনার জীবনে বিদ্যাক্ষেত্রেও পরিবর্তন ঘটেছে, কারণ প্রদীপ্ত হচ্ছে বুধ, বুধের দিকে ধাবিত হয়েছে, প্রাপণ হচ্ছে 4, আর বালা হচ্ছে 7, সব মিলে 7। অর্থাৎ অতীতে উনি অন্তত 5টি দিকে বা লেখাপড়ার দিকে মিনিমাম 3টি দিকে ধাবিত হয়েছেন, আর অন্তত 5টি পেশার চুজ করার জন্য উনি ছুটেছেন। ছুটার পরে সর্বশেষ এসে এখন জ্যোতিষের দ্বারস্থ হয়েছেন। এখন শুনবেন যে আমার কোন দিকে গেলে ভালো হবে, সেই অনুযায়ী উনি যাবেন। অর্থাৎ এটির জন্য উনি জ্যোতিষের কাছে আসছেন। এভাবে কিন্তু বলা যায়। সঙ্গে আপনারা যেটি যুক্ত করবেন, ওই যে বললাম আমরা কেতু বিচার করতেছি, তাহলে আমরা মেষটা দেখব। তাহলে মেষ যখন দেখব, অর্থাৎ মেষের অধিপতি মঙ্গল, সঙ্গে মঙ্গলের ক্ষেত্রটি দেখব। যখন আমরা সিংহ দেখব তখন রবির ক্ষেত্রটি দেখব। আবার যখন ওই কেতুর জন্য ধনুর ক্ষেত্র মানে বৃহস্পতির ক্ষেত্রটি দেখব। তাহলে নোট করে নিন, আমরা দেখব রবি আর মঙ্গল আর হচ্ছে বৃহস্পতি। তাহলে রবি যদি ভালো থাকে উনার, তাহলে উনি যে আমার কাছে আসছে এখান থেকে উনি যশস্বী হবে, আর না হলে উনি আমার কথা শুনবে না। আমার কথা শুনবে না, উল্টা দিকে চলবে। সেটি বুঝবো যে জ্যোতিষীর কাছে আমরা বলি যে কোন জ্যোতিষ জ্যোতিষের দ্বারা, কোন ডাক্তারের দ্বারা রোগীর ভাগ্য উন্নয়ন হবে বা রোগীর রোগ মুক্তি হবে। তো আমি যদি বলি যে আমার দ্বারা এই পবিত্র ওই প্রদীপ্ত প্রাপণ বালা আমার কথা শুনবে কি শুনবে না, আমার দ্বারা ওনার ভাগ্য উন্নতি হবে কিনা, তাহলে রবি যদি বিশেষ করে আমরা দেখব রবি যদি পজিটিভ থাকে, আমার যদি পজিটিভ থাকে, সে আমার দিকে আকর্ষণ হবে, আমার পরামর্শে তার উপকার হবে। আমার নেগেটিভ, উনার পজিটিভ, উনি গ্রহণ করবে কিনা এটা ভাবতে হবে। আবার আমার পজিটিভ, উনার নেগেটিভ, উনি গ্রহণ করতে বাধ্য। এগুলো আগে বুঝতে হবে। তাহলে কোন ক্লায়েন্টকে আমার পরামর্শ দিলে সেটি উনি গ্রহণ করবে, আমি রত্ন পাথর শিকড় বা আমার পরামর্শ যেটি দেব সেটি উনি উপকৃত হবে কিনা। তখন যদি আমরা দেখি যে উনার রবির ক্ষেত্র যদি বিচার করি, তাহলে আমরা সিংহ রাশির রবি, তাহলে সেই নক্ষত্র মূলা নক্ষত্রের 1 অশ্বিনী, মঘা নক্ষত্রের রবি, তাহলে এই মঘা নক্ষত্রের রবি সিংহের রবি। অর্থাৎ একটু ভুল বোঝাবুঝি সন্দেহ থাকবে, কিন্তু অবশেষে মেনে নেবে। কেন মেনে নেবে? প্রদীপ্ত প্রাপণ বলা হচ্ছে নিষ্ক্রিয় রবি, অর্থাৎ এই 7 আসছে নিউমারোলজিতে। তো রবিকে যখনই সে মেনে নেবে, তখন আমি বলবো যে তার যশ খ্যাতি প্রতিপত্তি ওই যে ছুটাছুটি করেছিল, এখন আমি যেটি সিদ্ধান্ত দেব সেটি মানতে পারে। এইবার দ্বিতীয় কথা আসবো মঙ্গল। মঙ্গল কিন্তু ওনার নামের মধ্যে নেই, কিন্তু কেতুর ক্ষেত্র মঙ্গলের দিকে ঢালু বা ধাবিত হয়েছে। মঙ্গলের দিকে তো হয়নি, হয়েছে তো ওনার হৃদয় রেখার দিকে। তাহলে মঙ্গলের দিকে ওনার সমান বা ক্রমাগত মঙ্গলের ক্ষেত্র থেকে, মানে শুক্র চন্দ্রের দিক থেকে মঙ্গলের ক্ষেত্র বেয়ে হৃদয় রেখার দিকে ঢালু হয়েছে। তাহলে মঙ্গলের নিচের দিক থেকে ঢালু হয়েছে। অর্থাৎ আমি বলবো যে ছোটবেলায় ওনার ধন সম্পদ সম্পত্তি কম ছিল, এখন বাড়বে, বয়স বাড়তে বাড়তে এটা বাড়বে। আর যদি উপরের দিক থেকে মঙ্গলের ক্ষেত্রের দিকে নিচু থাকতো, তাহলে ওনার বাবার ধন সম্পত্তি ছিল, ওনার আরো কমবে। খুব সহজ ভাবে উত্তর দিতে পারবেন যে হৃদয় রেখার দিকে যখনই উনার কেতুর ক্ষেত্র ঢালু হয়েছে, মঙ্গলের সাইড দিয়েও কিন্তু কেতুর ক্ষেত্র ঢালু হয়েছে। বুঝতে পারছেন? খুব কঠিন ভাবে অনুধাবন করুন। হাত আমি বলেছি সবচেয়ে কঠিন, কিন্তু এই দিকে যখন ঢালু হচ্ছে, তার উত্তরাধিকার সূত্রে যা ছিল তার থেকে উনি আরো বেশি পাবে। কেন পাবে? উত্তরাধিকার, আর বিশেষ করে আমার পরবর্তী যে মানে পিতামাতার কাছ থেকে পাবো, আর আমার সন্তান সন্ততি এরা আমারটা ভোগ করবে কিনা, এই তোই আমার বিশেষ করে উত্তরসূরি যারা থাকবে, না পূর্বসূরি কি বলে যাও, যারা থাকবে। তো এই যে উনার অতীত থেকে
ভবিষ্যৎ দিকটা ভালো, উনি উদীয়মান দিকে ধাবিত হচ্ছে। প্রথম দিকে উনার ঝড়ঝঞ্ঝা গেছে, কিন্তু সামনের দিকে যাচ্ছে। এইবার যদি মঙ্গলের ক্ষেত্রে দেখি, তাহলে মঙ্গল তো বিচার হয়ে গেল, কারণ মঙ্গলের ক্ষেত্রে কেতু কিন্তু ওই ধাবিত হয়েছে, অর্থাৎ মণিবন্ধের দিক থেকে হৃদয় রেখার দিকে কেতু ঢালু হয়েছে, মঙ্গলের বিচার কিন্তু এটি হয়ে গেল। অর্থাৎ সে অনেক সংগ্রাম করে ছটফট করতে করতে উনি জ্যোতিষের কাছে আসছে। এখন থেকে যদি আপনারা বলেন যে আর 2 বছর অপেক্ষা করুন, এর মধ্যেই আপনার উন্নতি শুরু হয়ে গেছে, এখন থেকে দেখবেন আপনার উন্নতি হবে, তাহলে দেখবেন যে উন্নতি শুরু হয়ে গেছে। তাহলে যখন আমরা বৃহস্পতি বলবো, তখন বলতে পারি যে আপনার জ্ঞান, গরিমা, বৃহস্পতির যে দিকগুলো, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি, প্রতিপত্তি, এগুলো সামনে হাত বাড়িয়ে ধরেছে। আপনি শুধু ধরুন, একটু যান বৃহস্পতির, একটু তারা দেবীর মন্ত্র জপ করেন, বা বৃহস্পতি দেবতা নামিষাঞ্চ গুরুং কনকশনিভম বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতিম, মন্ত্রগুলো একটু জপ করুন, বৃহস্পতি আপনার দিকে প্রসন্ন হচ্ছে। দেখবেন যে হ্যাঁ, প্রদীপ্ত প্রাপণবালা আপনার প্রতি, মানে সেই জ্যোতিষের প্রতি প্লিজড হয়ে চলে গেছেন। সমস্ত হাত বিচার করতে হবে না, একটিকে ধরবেন, একটিকে মার্ক করবেন যে আমি কোনটাকে বিচার করব। তাহলে কোনটি বেছে নেব, সেটি হচ্ছে, এবার আরেকটি গুরু রহস্য নিন, সেটি হচ্ছে আমরা বিচার করার ক্ষেত্রে যে ব্যক্তি এলো, তার কোন গ্রহটি বেছে নেব। কেতুর কথা বললাম, আরো 9টি গ্রহ রয়েছে। প্রথমেই তো শুরু করেছিলাম বৃহস্পতি দিয়ে, শনি দিয়ে, রবি দিয়ে, বুধ দিয়ে, মঙ্গল ধরেন, তারপর চন্দ্র, তারপর রাহু, তারপরে ধত্তরি, কেতু। এই 9টা গ্রহের 3 নং 27টা নক্ষত্র দেখতে গেলে আমাদের আর জ্যোতিষ করা হবে না, এটা মাথায় রাখতে হবে। একটু হাউস থেকে কথা বলুন, হবে? আদৌ হবে? না স্যার, যেগুলো প্রয়োজন সেগুলো দেখতে হবে। তাহলে আমার কোনটা প্রয়োজন সেই জায়গায় যাবো, সেটি আমরা কিভাবে বের করব? সেটি বের করতে গেলে যে ব্যক্তি আসবে তার একটি নাম, শুধু নামটা নেব। অথবা আরেকটি পয়েন্ট আছে, কোনটি? যে সময় উনি আসছেন, হোরাদি অ্যাস্ট্রোলজি, মানে যেটি গোচর প্ল্যানেট, কয়টার সময় আপনার চেম্বারে আসছে। ধরেন এখন আমরা কোন দিকে ঢালু নিলাম, একজন নিলাম রাহুর দিকে, একজন নিলাম বুধের দিকে। এইবার ধরেন শুক্রের দিকে ঢালু একজন বলুন, শুক্রের দিকে, যার শুক্রের দিকে কেতু ঢালু, বলেন নাম বলেন। তমাল চক্রবর্তী। তমাল চক্রবর্তী, TAMAL, CHAKRABORT, একটা TY। হ্যাঁ হ্যাঁ, একটা ঠিক। 4 1 5 আর 4 9 10 আর 3 13, মানে 4, আর চক্রবর্তী তো 3 হয়। 3 5 3 8 আর 1 9 10 11 12 13 14 14 5 5 আর 2 7 আর 7 14 5 5 আর 2 7 আর 4 11 12 3, হ্যাঁ ঠিক, 4 আর 3 7। তাহলে এই যে সব জায়গায় একটা 4 আসতেছে, 4 আসার কারণটা কি? প্রত্যেকের চয়ন রায় 4 এলো, প্রদীপ্ত প্রাপণবালা উনি যেটি লেখেন সেখানে 4 এলো, পরবর্তীতে বানান সংশোধন করলে 2 এলো, তারপরে প্রদীপ্ত প্রাপণবালা পুরোটা সংশোধন করলে 7 এলো, এখানে তমাল বাবু 4 এলো। আচ্ছা যাই হোক, তাহলে উনি 4 আর চক্রবর্তী 3 মিলে 7, উনি কেতু, লগ্নে কেতু নিয়ে আসছে ধরেন, বা আজকের অবস্থানে কেতু উনার ঘাড়ের ভিতর আছে। কোথায় আছে? উনার ভাগ্যদাতা গ্রহ হিসাবে, হয় লগ্নে আছে, নয় চতুর্থে আছে, আজকের গোচরে দেখতে হবে। তাহলে আজকে কয়টার সময় এলো? এখন কয়টা বাজে? এখন বাজে 9টা 9, 9টা 09, মানে 9 9 18, মানে 9, উনি 9 সংখ্যার টাইমে আসছে। এখনকার গোচর প্ল্যানেট যদি আমরা দেখি, তাহলে ধনু লগ্নের কেতু কোথায় বসে আছে? ভাগ্যভাবে বসে আছে, দ্বাদশ, একাদশ, দশম, নবম, ভাগ্যভাবে বসে আছে। তাহলে ওই যে বললাম যে কেতু লগ্নে চতুর্থে, নবম, দশম, একাদশে বসে আছে গোচরে, যে কোনো জায়গায় আছে। তা না হলে তমাল চক্রবর্তী কেতুর লোক, কেতু উনাকে নিয়ে আসছে, তাহলে ওনার ভাগ্যের জন্য নিয়ে আসছে। কেতু আজকে তমাল চক্রবর্তীকে হাতের কাছে নিয়ে আসছে। উনি অতীত অতীত জানতে চায় না, বা বর্তমানও জানতে চায় না, উনি জানতে চান হচ্ছে ভবিষ্যৎ আমার ভাগ্যটা কেমন হবে। শুনে দেখুন যে উনি তাই জানতে চাচ্ছে কিনা, শুনে দেখুন, আপনারাই জানুন যে উনি অতীতকে মুছে ফেলে সামনে কি হবে সেটি ওনার মনোভাব, এখনকার মনোভাব। আপনারা জিজ্ঞেস করেন কেউ? না, তাই 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 স্যার, তাই সত্যি। এই তো, হ্যাঁ, ঠিক আছে, রাইট। এটা একদম সহজ।
যে লগ্ন আমার গোচর লগ্নে যে কয়টার সময় আসছে ওই সময় লগ্ন কেতু কোন ঘরে। তাহলে কেতু যদি ওনার লগ্নে থাকতো তাহলে কি হতো? উনি জীবন জীবিকা, ওনার কোন শরীর, ওনার মন, আর কি আর কি এইগুলোর জন্য আসতো, ধরেন সংক্ষিপ্ত এইগুলোর জন্য আসতো। অষ্টমে যদি থাকতো তাহলে উনি কোনো ষড়যন্ত্রে পড়ে আসতো। যদি পঞ্চমে থাকতো লেখাপড়ার জন্য আসতো। চতুর্থে থাকলে কন্যাদায় হয়ে আসতো, বা কন্যা সন্তানের বিপর্যয় নিয়ে আসতো, বা মায়ের অসুস্থতা নিয়ে আসতো, বা জমি জমার বিরোধ নিয়ে আসতো, বা অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে আসতো। আর যদি অষ্টমে থাকতো তাহলে চোর সিটিং বাজে ওনার সোনা দানা চুরি করে নিয়ে গেছে সেই জন্য আসতো। এটাও একটা সহজ জিনিস, এভাবেও বের করতে পারেন। তাহলে তমাল চক্রবর্তী আমরা নিলাম কোন দিকে কেতু ঢালু? কোন দিকে? শুক্রের দিকে শুক্রের স্যার। দিকে। হ্যাঁ শুক্রের দিকে স্যার। হ্যাঁ, শুক্রের দিকে। তাহলে তমাল চক্রবর্তী কি চায়? শুক্রের দিকে ঢালু। এখন শুক্রের দিকে কেতু ঢালু, মানে শুক্রের দিকে ঢলে পড়েছে। আমরা ওইখানে যে নোটটি করেছি যে শুক্রের দিকে যদি ঢালু থাকে, প্রথম নোটটি মঙ্গলের দিকে, তারপরে কেতু বুধের দিকে, আর একটা হচ্ছে মণিবন্ধের দিকে, মানে মণিবন্ধের দিকে যদি ঢালু থাকে, তাহলে আমরা কি লিখেছি? যে শুক্রের দিকে ধাবিত হবে। তাহলে উনি সুখের দিকে ধাবিত হচ্ছে। কেন ধাবিত হচ্ছে? ওইখান থেকে কিন্তু বুঝে আসছি যে নবমের পরে মানে কেতু নবম, নবম দশম একাদশে শুভ ফল দেয়। তারপরে কেতু কোন দিকে যায়? কেতু অষ্টমে যায়, কেতু কিন্তু দশমে আসে না। কেতু পরের ঘর অষ্টম, তারপরে ঘর সপ্তম, ওখান থেকে দ্বিতীয় মানে অনেক দূর কিন্তু। 1.5 বছর 1.5 বছর করে দেখেন, অষ্টম, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, তারপর চতুর্থ, তারপর তৃতীয়, অর্থাৎ 6 বছর, 6 আর 3 9 বছর পরে গিয়ে ওনার ধনভাবে আসবে। এর আগে কিন্তু কেতু অশুভ। তাহলে কি হচ্ছে? তমাল চক্রবর্তী, তমাল হচ্ছে 4 আর চক্রবর্তী 3 মিলে হচ্ছে 7। ওনার টাইটেল সহ ওনার 7। আজকে ফোন ধরারও লোক নেই। তো এই যে টাইটেল মিলে 7, অর্থাৎ কেতু তার সামনে কিন্তু নেগেটিভ দিকে আসছে, উনি ভাগ্য জানার জন্য আসছে। তা ভাগ্যের যে দিকটা, অর্থাৎ আজকের দিন থেকে সামনের দিকগুলো একটু নেগেটিভ আছে। কোন দিকে? সুখের দিকে, শান্তির দিকে, ঝটকা উপার্জনের দিকে। তাহলে ওনাকে বলতে হবে আপনি যেন লটারি মোটারি না কাটেন, এটা আপনার জন্য শুভ হবে না। আপনি যেন নেশা মদ্য জুয়ার দিকে না যান, এগুলো শুভ হবে না। অর্থাৎ ভাগ্য আপনাকে, দৈব আপনাকে ভাগ্য দেবে, ভাগ্য আপনার সুপ্রসন্ন হচ্ছে, কিন্তু অবৈধ কারণে আপনার গৃহ শান্তি নষ্ট হতে পারে, অযাচিত কারণে। এই পরামর্শটা দিতে পারেন, দিলে দেখবেন যে ওটি হয়ে গেছে, ওটি ধরে ফেলবে। বলতেই পারেন যে, যদিও ক্লাস এখানে, বলতেই পারেন যে হ্যাঁ আপনার একটু তমাল নাম রাহু আর চক্রবর্তী 3 মিলে কেতু, আপনার আগে কিন্তু একটু সমস্যা ছিল আসলে, ওটাকে উইথড্র করেছেন। কিন্তু সামনের সময়টি এত বছর পর্যন্ত সংগ্রাম করে গিয়ে আপনার জীবনে পজিটিভ সময় আসবে। তাহলে 6 আর 3 9 বছর সামনে। তাহলে এখন যদি উনার বয়স 30 হয়, 39-এর পরে গিয়ে ওনার উন্নতি হবে। দশা অন্তর্দশায়ও কিন্তু প্রায় তাই দেখতে পাবেন। যদি বলেন ক্লাস কঠিন হয়ে যাচ্ছে, তাহলে সহজ করবো, দ্রুত বলেন। ঠিক আছে স্যার, এরকমই চলুক, জানার হ্যাঁ, তো দরকার। তাহলে না, আর একটু সহজ করে যাই, পরে আবার এইদিকে যাওয়া নিয়ে আমরা একটু সহজ করে যাই। যেমন ধরেন আমাদের টপিকস রয়েছে কি, আপনারা লিখে নিয়েছেন নিশ্চয়ই, হস্তরেখায় আঙ্গুল সহ সম্পূর্ণ হাতের বিচার পদ্ধতি। তাহলে আমরা সেই দিকে ধাবিত হই। ধাবিত যদি হব, উম আপনারা একটু ভাবেন, এই যে কেতুর ক্ষেত্র বললাম, এটা একটু ভাবেন। ভাবার পরে যে আমি এই আঙ্গুলের দিকে যাব, সহজ যাব না কঠিন যাব, আপনাদের 3 মিনিট একটু ভাবতে দিস, একটু ভাবেন। এই যে কেতু নিয়ে যে কথাটা বললাম, একটু গবেষণা সবাই করতে লাগেন, যার যার কি করতে 3 মিনিট কেন সময় দিচ্ছি দেখেন, যে আমি এই আঙ্গুলও সহজ করতে পারবো, আবার একটু গবেষণায়ও নিতে পারবো। যে এই যে দিকগুলো আপনাদেরকে বলা হলো, যার যার হাতের দিকে একটু নজর নিয়ে সর্বোচ্চ 3 মিনিট একটু চিন্তা করুন যে আমি কি,
আর আমার নামের নিউমারোলজি করেন, বা আজকের দিনে এই ক্লাস কেন হচ্ছে, ধনু লগ্নে ক্লাস হচ্ছে, আপনার প্ল্যানেটটা কি, এটি যার যার মেলে কিনা মন দিয়ে একটু অনুধাবন। আপনাদের বলতে হবে না, কাউকে বলতে হবে না, যার যারটা তার ভিতর রাখুন। যদি মনে করেন যে আমার ভাগ্য মিলছে, তাহলে দেখবেন আপনার ভাগ্যফল প্রতার সেই ভাগ্য মিলবে। একটু গ্যাপ না দিলে হবে না। আপনারা এটা অনুধাবন এখনো সঠিক করতে পারেননি যে আসলে এটা কত গুরুত্বপূর্ণ। কেন স্যার বললো যে এটি আপনার শিষ্যদের ছাড়া দেবেন না? এটি একটু অনুধাবন করুন, 3 মিনিট সময় মাত্র। হ্যালো, আপনি ফোন দিয়েছিলেন? ও সরি সরি, সেকেন্ড নম্বর। ঠিক আছে, তাহলে দিদি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসছি, 11টা থেকে সন্ধ্যা 7টা। গ্রিন রোড, গ্রিন লাইট হাসপাতালের পাশে। এখানে নিয়ে আসেন, বারবার ফোন দিলে আমি ধরবো না, আমার ফোন কম ধরতে পারি। ঠিক আছে, টানাটা লিখে নিয়ে আসেন। Okay. দেখুন, আমি আরেকটু সহজ করে দিই। আপনারা অনুধাবন করেছেন তো? করেছেন সবাই?
প্রশ্ন স্যার ছিল স্যার। যদি অনুধাবন করে থাকেন করেছেন, না করলেও করে নেবেন। এইবার কেতুর ক্ষেত্র থেকে দেখবেন রেখা কোনো না কোনো দিকে যাবেই তার হাতে, হ্যাঁ অবশ্যই যাচ্ছে। কোনো না কোনো দিকে যাবে। কোন অবস্থান থাকলে যাবে? হাতের তালু নিচু থাকলে যাবে, না হাতের তালু উঁচু থাকলে যাবে? কোন দিক থাকলে যাবে এটি বুঝতে হবে। যে যদি হাতের তালু উঁচু থেকে কোনো রেখা যায়, তাহলে বুঝবেন যে ওই কেতু ডিস্টার্ব করার জন্য সেই ক্ষেত্রে রেখা গেছে। যে রেখাটা গেছে ওই যে ক্ষেত্রে গেছে সেই ক্ষেত্রকে ডিস্টার্ব করবে, তার জন্য গেছে। কারণ কেতু বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ আর দৈব শক্তির কারক গ্রহ। তা দৈব নিশ্চয়ই খোঁচা দেবে না। দৈব কখন খোঁচা দেবে? দৈব খোঁচা দেবে যে তুমি অবৈধ দিকে যাচ্ছ, তুমি বৈধ দিকে আসো। সেটি কোনটা? সেটা দৈব খোঁচা দিলে বৃহস্পতির ক্ষেত্র থেকে রেখা নামবে, কেতুর ক্ষেত্রে আসবে। কিন্তু কেতুর ক্ষেত্র থেকে বৃহস্পতিকে তো খোঁচা দিতে যাবে না, নিশ্চয়ই যাবে। আবার কোন ক্লায়েন্ট ভাগ্যফল প্রত্যাশী আপনার সাথে তর্কে যাবে আর আপনার কথা মেনে নেবে, কোনটি? ধরেন কেতুর ক্ষেত্র থেকে কোনো রেখা গেছে মঙ্গলের ক্ষেত্রের দিকে, সে ব্যক্তি তর্ক করবে, সে তর্কবাগীশ হবে, আপনার সাথে তর্ক করবে। আমি আমার ছেলে মেয়ের নাম তর্কবাগীশ রাখেছি। আপনারা পঞ্জিকায় দেখবেন 21শে নভেম্বর দেওয়া আছে 2 তর্কবাগীশের জন্ম। এই যে তর্কবাগীশ মানে ওরা তর্ক করবে সারা জীবন, ওরা তো তর্ক করবেই, বাবার সাথে তর্ক করবে। তাহলে ওই ক্লায়েন্ট আপনার সাথে তর্ক করবে, আপনারটা সহজে মেনে নিতে চাবে না। তাহলে আপনি তাকে কনভিন্স করবেন কিভাবে? আবার যদি রাহুর দিকে রেখা যায়, তাহলে সে ষড়যন্ত্রে পড়ে আসছে। আপনি মিষ্টি কথা বললে শুনবে না, তার ওই ষড়যন্ত্রের দিকে নক করতে হবে। যদি শনির দিকে যায়, দুঃখ দুর্দশার জন্য আসছে, তাকে দুঃখ দুর্দশা সংক্রান্ত কথা বলতে হবে, তারপরে সে আসবে। যদি রবির দিকে যায়, কর্ম যশ বা বিদ্যা বা সন্তানকে নিয়ে এসে প্রশ্ন করতে আসছে, আপনি অন্য দিক বললে সে শুনবে না। যদি বুধের দিকে যায়, সে ভুল করে আসছে, সেই জন্য তাকে প্রেডিক্ট করতে হবে, অন্যদিকের কথা শুনবে না। চোরায় না শোনে ধর্মের কাহিনী, এটা মাথায় রাখতে হবে। শুক্রের দিকে যদি যায়, শান্তির বিঘ্ন ঘটায় তারপরে সে আসছে। চন্দ্রের দিকে গেলে তার ভ্রমণ ব্যাঘাত ঘটেছে, তাই সে আসছে। বিদেশ যাওয়ায় বাধা পড়েছে বা তার কোনো ভ্রমণ ব্যাঘাত ঘটেছে, এই রকম কারণে সে আসছে। বা তার মায়ের সমস্যা নিয়ে আসছে, রবির দিকে গেলে পিতার সমস্যা নিয়ে আসছে, সন্তানের সমস্যা নিয়ে আসছে, কন্যা সন্তানের সমস্যা নিয়ে আসছে। চন্দ্রের দিকে গেলে ওই দিকের কথা বলতে হবে। অর্থাৎ পামিস্ট্রি বিচার করার সময় আপনার ভাগ্যফল প্রত্যাশী যদি খেলোয়াড় হয়, যদি ক্রিকেটার হয় ক্রিকেটের বিষয়ে কথা বলুন, যদি সে ফুটবল হয় ফুটবলের দিকে কথা বলুন, যদি সে প্রেমিক হয় প্রেমিকের দিকে কথা বলুন, যদি সে ধার্মিক হয় ধর্ম বিষয়ে কথা বলুন। তাহলে কোন বিষয় সেটি বাঁচবো আমরা বেছে নেবো কোন ভাবে, সেটি কিন্তু ওই হাতের তালু থেকে সূর্য যেমন আলোক রশ্মি ছড়ায়, ওটি কিন্তু ছড়াবে, তাকে নিয়ে যাবে। আপনার সেই দিকটি খুঁজে নিতে হবে। তার জন্য প্রথমে বলেছি হাতের তালুতে ছক দিয়ে আগে যদি চক চক ছক না চক মানে বোর্ডে লেখা চক দিয়ে যদি টান দেই, রেখাগুলো একেবারে স্পষ্ট কোন দিকে গেছে বেশি দেখা যাবে। আর ম্যাগনিফাইং গ্লাস দিলে তো দেখা যাবেই। এইবার কেতুর দিকে রেখা কিন্তু খুব কম আসে, খুব কম আসে। তার মানে রেখার উৎপত্তি আর নিষ্পত্তি আপনাদের আগে শিখিয়েছি। যেদিকে রেখা মোটা সেই দিক থেকে উঠেছে, যেদিকে সরু সেই দিকে গেছে। অর্থাৎ কেতুর দিকে সরু মানে কেতুর দিকে নেমেছে এমন লোকের হাত আমার ক্লাসে যদি থাকে তো 2 জন 3 জন 4 জন থাকতে পারে, তার বেশি থাকবে না। যাচাই করুন আপনারা, এবার করুন। স্যার কিছু হাতে একদম রেখাই থাকে না স্যার, সেইটা স্যার কিভাবে বিচার করবো স্যার? সেটা বলতেছি ধরেন কেতুর দিকে আছে এমন কেউ আছেন এখানে 2-4 জনের বেশি? দেখেন তো যে কেতুর দিকে রেখা আসছে এরকম আছেন কিনা। চতুর্দিকে রেখা আছে। হুম, থাকলে কি আছে আমি বলে দিই। থাকলে ওই রাহুর ক্ষেত্র থেকে যে রেখাগুলো দুশ্চিন্তার রেখা যেগুলো, ওই রেখাগুলো আসছে। তো চিন্তা না থাকলে দুশ্চিন্তা আসবে কি করে? অন্য কোনো ক্ষেত্রে কেতুর ক্ষেত্রে রেখা আসছে, এটি খুব কম আছে, 1 শনির ক্ষেত্র গুরুজি থেকে আসছে। গুরুজি রবির অংশ থেকে কেতুর অংশে আসছে। হ্যাঁ রবি রেখা, ওটা রবি রেখা নামেছে, ওটা তো শুভ রেখা। রবি রেখা তো পূর্ব থেকে নিচেই নামবে, এটি শুভ। রবি রেখার পাশ দিয়ে আরেকটা ছোট্ট রেখা নামছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, এটাও রবি রেখা।
মানে রবি রেখার যখন ক্লাসটা হবে তখন রবি রেখা যত হৃদয় রেখা ভেদ করলে শুভ, ভেদ না করা পর্যন্ত অশুভ। তাহলে রবির এটি শুভ রেখার ভিতরে আসছে, কিন্তু শনির ক্ষেত্র থেকে রেখা আসছে, দেখবেন যে ওটা শনি রেখা নেমেছে, মানে কেতুকে ডিস্টার্ব করতে আসছে। রাহুর ক্ষেত্র থেকে আসছে, কেতুকে ডিস্টার্ব করতে আসছে। শুক্র ক্ষেত্র থেকে ঊর্ধ্বগামী রেখা উঠেছে, প্রভাব রেখা, সেটিও ওই কেতুকে ডিস্টার্ব করতে আসছে। আবার চন্দ্রক্ষেত্র থেকে উঠেছে, সেটি কেতুকে যদি ভাগ্যরেখায় মিলিত হয় তবে শুভ, না মিলিত হলে সে ওখানে ডিস্টার্ব করতে আসছে, খোঁচা দিতে আসছে। তাহলে কেতু হচ্ছে মস্তকবিহীন সাপ, এটি বুঝতে হবে, তার চোখ নেই। তাহলে তাকে খোঁচা দিলে সে কোন দিকে ঘা দেবে এটি কিন্তু বোঝা খুব কঠিন। তাহলে কোন দিকে ধাক্কাটা দেবে আমাকে, কারণ ওর তো চোখ নেই, ও কোন দিকে দেবে, আমার মাথায় ঘা দেবে না পায়ে দেবে না হাতে দেবে, এটি কিন্তু আমরা বুঝবো না। তার জন্য স্যার আমরা বলেছি জ্যোতিষ শাস্ত্রের সহজ সূত্র হচ্ছে রাহু যদি আঘাত দেয় শরীরের বাম অঙ্গে দেবে, আর ওই কেতু যদি আঘাত দেয় ডান অঙ্গে দেবে। দেখবেন কেতুর দুর্ঘটনা রাহুর দুর্ঘটনা, লগ্নে রাহু দেখবেন দুর্ঘটনা ঘটেছে বাম পাশে ঘটেছে, লগ্নে কেতু দেখবেন দুর্ঘটনা ঘটেছে ডান পাশে ঘটেছে। এমনকি সাপে কামড় দিলেও ডান হাত পায়ে দিয়েছে, আর যদি রাহু থাকে তাহলে বাম পাশে আঘাত লেগেছে, দাঁড় কোপ বা বটির কোপ কোনো কিছু লাগলে বাম পাশে লেগেছে, এটি আমরা বলি। দুর্ঘটনা বাম পাশে লাগে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বাম পাশে লাগে রাহু থাকলে, মানে রাহু যদি ঘাতক হয়, এটি আমরা একেবারে শর্ট করে নিয়েছি। তো এই শর্ট করে নেওয়ার সঙ্গে আমাদের যুক্ত করতে হবে, এইবার হচ্ছে হাতে কোনো রেখা নেই, কোনো রেখাই নেই, আবার কেতুর ক্ষেত্রে কি কোনো ক্ষেত্রেই রেখা নেই, তাহলে সেটি কিন্তু আপনাদের ওই যে আয়ু রেখার ক্লাসে বা হৃদয় রেখার ক্লাসে আমরা বলেছি যে তখন আমরা হাতটিকে এভাবে চাপ দিব। যারা ওই লোহার কাজ, লেদের কাজ, কামারের কাজ, যারা কোদাল কোপানো, এখনো অবশ্য কোদাল কোপানো নেই, কাঠ কাঠ চলা করা, কুড়াল দিয়ে কাঠ কাটা, এই সকল কাজ যারা করে, হাতুড়ি বাটালি কাজ যারা করে, মিস্ত্রি সর্বদা এই বাড়ি করতে থাকে, তাদের রেখাগুলো মুছে যায়, কিন্তু রেখা থাকে। তখন ওটিকে হাতটা চাপ দেওয়াটা বুঝতে হবে আমাদের, যে হাতের দুপাশ সমান হারে চাপ দেব। যখন আমরা এইভাবে ধরবো, দেখতে কি পাচ্ছেন, এখনো কি দেখতে পাচ্ছেন? না এখন স্যার, স্যার কিছুই দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না স্যার। অন্ধকার। তাহলে কি ক্লাস নিচ্ছি, ওদের অলক কি আসছে, না একটু স্যার, ক্লাস ব্যবস্থা, হচ্ছে স্যার, ভালোই হচ্ছে স্যার। কিন্তু দেখতে পাচ্ছেন না, তাহলে কি ক্লাস হলো? স্যার ক্লাস আমরা ভালোই তার হচ্ছে হাতের স্যার। দিকে তাকাই তাকে বুঝতেছি স্যার। আর এটা এরকম ক্লাস গুরুত্বপূর্ণ ক্লাস স্যার কেতুর ক্লাস তো দেখা যাবে না, শুধু অনুভব করতে হবে। না, দেখার না গেলে কিন্তু দেখার কিন্তু খুব প্রয়োজন। স্যার হ্যাঁ মাথা অলক, ক্লাসে। তুমি কত দূর আসছো, তো খুব কত সময় খুব লাগতে পারে? বুদ্ধি বিষয় এগুলা কিভাবে। তোমার মোবাইলে জুম আছে? যদি জুম থাকে নেমে দ্রুত আমার বাসায় চলে আসবা। তা নামায়, হ্যাঁ তা নামায় ফেলাও, নামায় ফেলে দ্রুত বাসায় চলে আসো। হুম, রাখলাম। কত সময় লাগবে? ঠিক আছে, দেখো দেখো এখন হচ্ছে 9টা 28 বাজে, তুমি 10টার মধ্যে আসতে পারো কিনা দেখো। আচ্ছা, হুম, আচ্ছা দেখি আমার অলক আছে, ওর মোবাইলটা নিয়ে আসতে পারে কিনা। তো এই যেটি স্যার আমরা বললাম যে রেখা নেই, তখন আমরা উপরের দিকে 4টি আঙ্গুল একসঙ্গে ধরবো, ধরে আমরা যখন চাপ দিব সেটি একটা পথ তৈরি হবে। আবার দেখা যাচ্ছে আমরা নিচের মণিবন্ধের দিক থেকে ধরে মণিবন্ধে বৃদ্ধাঙ্গুলি বাঁধাবো, আর তর্জনী মানে আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার, এটি হচ্ছে বুধ, রবি, শনি, বৃহস্পতি, এই আঙ্গুলের গোড়ায় ধরে 2 হাত দিয়ে আমরা চাপ দিব। তখন কিন্তু আমরা আড় দিকে রেখা দেখতে পাবো, মানে আড় দিকে। আর যখন আড় পাশে চাপ দিব তখন একেবারে লম্বা পাশের সব ভাঁজগুলো দেখতে পাবো, কোন বরাবর তার রেখা উঠেছে। এই চাপ দেওয়াটা শিখতে হবে, শিখলে আমরা যাদের রেখা নেই সেটি কিন্তু বুঝতে পারবো যে কোন বরাবর রেখা ছিল, কোন বরাবর তার ভাঁজ পড়ে, সেই অনুযায়ী রেখাকে চিহ্নিত করে আমাদের ফলাদেশ বলতে হবে। তার আগে আমরা একটু এটা অনুধাবন করতে থাকি, যাদের রেখা নেই তারা একটু চাপ দিয়ে অনুধাবন করি। এইবার আরো সহজভাবে আমরা যাব, যে আমরা তো
9টা গ্রহের ক্ষেত্র বিচার করব, হাত বিচার করব মানে 9টা গ্রহের ক্ষেত্র। 9টা গ্রহের ক্ষেত্র বিচার করতে যে 27টি নক্ষত্র, এটা মাথা খারাপ হয়ে যাবে। তারপরে হচ্ছে 5টি আঙ্গুল, তাহলে 27 আর এদিকে মানে 27 ধরেন, আর 5টা আঙ্গুল, তাহলে 5টা আঙ্গুলের যে পর্বগুলো রয়েছে, তাহলে 5টা আঙ্গুলে 3 5 15 অব্দি 17টা পর্ব রয়েছে। এই 17টা পর্ব 27টা, এত কিছু বিচার করা সম্ভব নয়। তো তার জন্য কোনটি বিচার করবো? এই জন্য তো বললাম যে খেলোয়াড় হলে খেলোয়াড়ের দিকে, সে যদি ফাইন্যান্সের লোক হয় তাহলে অর্থের দিকে, সে ব্যাংকার হলে তাহলে ব্যাংকার বুঝবো কি করে, সে যদি এনজিও কর্মী হয় কেমনে বুঝবো, আবার যদি সে আহ, দেখা যাচ্ছে বীমা কর্মী হয় কিভাবে বুঝবো, এইসব লোক কথা বলে বেশি। প্রশাসনের লোক হলে কিভাবে বুঝবো? তাহলে এটি যদি না বুঝতে পারি, আমরা তার মনের ভিতর ঢুকবো কি করে, সেটি আমাকে কে বোঝাবে? তার জন্য কিন্তু ওই বললাম যে কেতু যখন আমরা দেখব, দেখার পর কোন দিকে ঢালু, আগে আমরা কেন্দ্রকে নির্ণয় করব। কেন্দ্র যেমন ইসে জন্ম প্ল্যানেটে আমরা কেন্দ্র নির্ণয় করি, কি করি? লগ্ন। লগ্ন থেকে সমস্ত ভাব বিচার করি, রাশি থেকে তা আবার ভাব বিচার করি, দুই ভাবে করি। তাহলে রাশি থেকে 50% আমি বলেছি, আর লগ্ন থেকে 50%। তো ঠিক তদনুরূপ আমরা এই কেন্দ্র হচ্ছে কেতু হচ্ছে লগ্ন মনে করব। এইবার এর থেকে চারিদিকে আমরা যাব। যাওয়ার পথে আমরা যদি দেখি যে ইন্ডেক্স ফিঙ্গার বা আগে বৃদ্ধাঙ্গুলি দেখি, আমরা বৃদ্ধাঙ্গুলির ক্ষেত্রে বইতে কি পড়েছি দেখেন, বইতে পড়েছি হচ্ছে বৃদ্ধাঙ্গুলি যদি সোজা থাকে, শক্ত থাকে, তাহলে তারা একটু রাগী, জেদি, ক্রোধী হয়। হ্যাঁ, বুঝলাম। এইবার বৃদ্ধাঙ্গুলি যদি পিছনের দিকে হেলানো থাকে, তাহলে তার রাগ, জেদ, ক্রোধ পিছনের দিকে চলে যায়, মানে সে তার অহংকার, জেদ ওই কুকুরের মতো ঘ্যাক ঘ্যাক করা, কিন্তু বাড়ি যে একটু পরে যে শান্ত হয়ে যাও। এমনকি তার হুইল ফোর্স দুর্বল থাকে, এটা আমরা বলি, মানে তার মুখের কথা শুনবে না লোকে, এটা আমরা বলি। আবার বৃদ্ধাঙ্গুলি প্রথম পর্বে আমরা ইচ্ছা শক্তি বলি, তাহলে তার ইচ্ছা শক্তি নেই, সে আমাকে, তার এইগুলো ভাগ্য টাগ্য বলে কিছু নেই, তার জানার ইচ্ছা নেই। আর দ্বিতীয় পর্বকে আমরা কি বলি? বৃদ্ধাঙ্গুলির দ্বিতীয় পর্বকে গবেষণার পর্ব বা লেখার পর্ব। তাহলে সেই পর্ব, তাহলে সেই পর্ব যদি ভালো থাকে, তাহলে আমরা বলি যে হ্যাঁ, ইনি শুনবে, ইনি মন দিয়ে শুনবে, ইনি আমার কথা শুনবে। আর না হলে ওই ভাগ্য জানতে আসছে শুধু টাকা দিয়ে, কিন্তু আসলে তার এমন কিছু নেই, এক বৃদ্ধাঙ্গুলি দেখেই বলে দেওয়া যাবে। বুঝতে পারছেন? স্যার তাহলে স্যার বৃদ্ধাঙ্গুলি দিয়ে বিদ্যাঙ্গুলির হ্যাঁ, স্যার বিদ্যাঙ্গুলির প্রথম পর্বে তিল থাকলে কি হবে স্যার? হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলি প্রথম পর্বে তিল মানে উপরের পর্ব, মানে বৃদ্ধাঙ্গুলি উপরের পর্ব, নখ যে মাথায় সেই পর্ব। তাহলে সেই পর্বে যদি আমার তিল থাকে, তাহলে তিল থাকলে আমরা কি করবো? সবসময় ভিতরের সাইড, মানে আঙ্গুলের ভিতরের সাইড, মানে হাতের তালুর সাইড দেখবো। তাহলে তালুর সাইডে যদি তিল থাকে, তাহলে আমাদের কি করতে হবে? যে তার ইচ্ছা শক্তি কম, তার ইচ্ছা শক্তি দুর্বল, তার ওইখানে শান্তি নেই মনে, বা তার কোনো কিছুতে করার ইচ্ছা পর্যন্ত নেই। সে দেখবেন 8 ঘন্টা ডিউটি করার কথা, 8 ঘন্টা করছে না, আহ, সে 5 ঘন্টা করে চলে আসছে, অফিস ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, তার কোনো কাজ করতে মন বসছে না, সে আর চেম্বারে বসতে মন বসবে না, তার খেতে মন বসবে না, তার ঘুমাতে মন বসবে না, তার সকল দিকে যেন একটা অস্থির ভাব তার ভিতরে থাকবে। এটা সব সময় দেখবে, এটা ঘটবে। মানে স্যার তিল জব কেতু ক্রস জাল, মানে এরকম কোনো কিছু। তাও ওখানে তো আর ক্রস, বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্বে কখনো ক্রস জাল এগুলো পড়ে না, ও জায়গায় সাধারণত ইয়েই থাকে, মানে শক্ত বা মসৃণই থাকে। স্যার কেতুর ক্ষেত্রে থেকে যদি ভাগ্যরেখা উদয় হয় কি হবে? স্যার স্যার মিউট হয়ে গেছে। মোবাইলে হয়তো কাজ করতেছে।
মিউট রয়েছে মনে হয় না কমল বাবু? মিউট রয়েছে, হ্যাঁ দাদা, মিউট রয়েছে মনে হয়। হ্যাঁ স্যার মনে হয় শুনতে পাচ্ছি কিনা আমাদের কথা? সেই হয়তোবা স্যারের কোনো স্যার কথা শুনতে পাচ্ছি না। তমাল স্যার, স্যার তো একা ক্লাস করছে, হয়তোবা দরকার থাকতে পারে। হয়তো মোবাইলে কোনো ঠিকঠাক করছে। জানিস ব্রিফকেস নিয়েছি তো। তমাল বাবু, হ্যাঁ দাদা, এটা নতুন ফোনের সাথে কানেক্ট করার কথা আপনি স্যারের। হাতে কি দেখলেন? নিজে নিজে দেখলাম যে হাতে দেখতেছেন। হাতে হাতে অনেক কিছু আছে, হাতে নাই এরকম মিলানোর কিছু নেই। চেষ্টা করলাম। না, কেতু কোন দিকে যায় সেটা দেখতে হইবে এখন। কেতু কোন দিকে যায় বলরাম বাবু? দাদা আমারটা হচ্ছে তো শুধু কেতুর দিকে যাচ্ছে, চারপাশে তো ধরা যাচ্ছে না। আমার তো না, মঙ্গলের ওইটা দিকে ধরাচ্ছে দেখি, মঙ্গলের দিকে যাচ্ছে দেখা যায় কেতু। আমারটা হচ্ছে মনে মন্দ দিকে। আমার তো বৃহস্পতির দিকে যাচ্ছে। আর মানে অবস্থা আমার খারাপ। ক্ষেত্রটা খুব গর্ত, মনে হয় কোনো দিকে যাচ্ছে না, এখানেই থাকছে। না, এটা কিন্তু একটু জল দেওয়ার পরে তখন বোঝা যাবে। এক সরিষার ডুপা এরকম জল দিলে তখন বোঝা যাবে কোন দিকে যাচ্ছে। আমার তো যেদিকে কাজ করি সেদিকে যায়। না, খাত না, একটু সমান থাকতে হবে, কিন্তু সমান থাকার পরে। সমান তো রাখতেছি, কিন্তু বুঝতে পারতেছি না। বলরাম বাবুর দিকে যাচ্ছে কিনা। আচ্ছা, সুকান্ত দার কি বৃদ্ধাঙ্গুলিতে কোনো তিল আছে? না, আমার থেকে নাই সুদীপ্ত কিন্তু। বাবু, হ্যাঁ দাদা। হ্যাঁ ভালো আছেন? নমস্কার দাদা। হ্যাঁ আমি নমস্কার একটু দাদা। ঢাকার দিকে যাচ্ছি। হ্যাঁ চলছি আজকের এখন, ক্লাস অন দা কিন্তু ওয়ে। হ্যাঁ অন দা ওয়ে। আজকের ক্লাসটা, শুনুন, আজকের ক্লাসটা হচ্ছে এরকম বুঝছি বিষয়। আর ক্লাস হয়তো কিন্তু হয়নি, সারা একটা ক্লাস হচ্ছে এটা। আচ্ছা, কার কার ভাগ্যরেখা চন্দ্রের দিকে নিম্নগামী, এখানে কেউ আছেন? নাকি প্রত্যেকের হ্যাঁ, রেখাই কি চন্দ্রের ব্যাপার? দিক থেকে ভাগ্যরেখা ঊর্ধ্বগামী? আমার আমার থেকে বাইকটা ঊর্ধ্বগামী কিন্তু হয়েছে, কিন্তু আমার থেকে এই আয়ুরেখা থেকে ঊর্ধ্বগামী হয়ে শিরোরেখা ক্রস করে আহ হৃদরেখা ব্যাক করে একদম সোনার দিকে চলে গেছে। স্যার, এতে এতে আসছে স্যার। এবার দেখেন তো আমাকে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার। এখন আমারটা অফ করে দিই, আমি একটু ঢুকে নিই। স্যার, কেতুর থেকে যদি ভাগ্যরেখা উদিত হয় কি হবে? কি করে অফ করি? একটু লিভ আগে নিব। রাখেন না, স্যার। আচ্ছা, আমি লিভ নিয়ে ভাগ্য নিলাম। রেখা কেতু থেকেই তো ওঠে। নিলাম আচ্ছা, leave। আমরা সবাই মিউট করে দেখেন দেই, তো এবার আমাকে দেখা স্যারের যায় কাছে কিনা। শুনি। আমরা মিউট করি। শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা হ্যালো, যাচ্ছে, শোনা যাচ্ছে। এখন শোনা যায়, হ্যাঁ দেখা যায়। শোনা যায়, শোনা যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে? এখন এখন পারফেক্ট হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, দেখতেও এখন শোনা পাচ্ছে? যাচ্ছে। স্যার। শুনতেও পাচ্ছে, দেখতেও পাচ্ছে। আচ্ছা, জয় 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখা যাক, দেখি এবার তাহলে কি হয়। তাহলে আমরা কি বলেছি যে আমাদের ক্ষেত্র থেকে যে রেখা না থাকলে আমরা রেখাটা কি বুঝবো। এবার চাপ দেওয়াটা দেখুন, এই দেখেন, এই আমরা 4 আঙ্গুলের গোড়ায় এভাবে হাত ধরবো, আর এই মণিবন্ধের গোড়ায় এভাবে ধরবো, ঠিক এভাবে। এইভাবে চাপ দিলে কিন্তু এই দেখুন ভাঁজগুলো কিন্তু দেখা যায়। এই অর্থাৎ বাম হাতের এই দুটি আঙ্গুল কিন্তু প্রয়োগ করব। এই দুটি আঙ্গুল প্রয়োগ করে আমরা যখন এভাবে চাপ দিব তখন এই বুঝতে পারবো। যখন এভাবে চাপ দিব, আমি পিছন সাইড দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই সামনে ধরে যখন এভাবে চাপ দিব তখন বুঝবো। যখন আমরা এই আঙ্গুলি ধরে চাপ দেব বা এই পিছনে টান দিব, এই চাপ দিব, এই আঙ্গুলটা ধরে পিছনে চাপ দেব, এই সামনে চাপ দিব, তখন এই দেখেন টনটনে করে রেখা কিভাবে ওঠে। এই এই দেখছেন, এই দেখেন। তো যখন এটি হচ্ছে তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে রেখাগুলো কোন বরাবর পড়ে। এটি আমাদের দিয়ে বুঝতে হবে, বুঝলেন? তখন আমরা রেখা না থাকলে তখন বুঝবো।
এইবার আমরা একটু আসি, আরে যন্ত্রণা রে, অলোক ফোনটা ধরো তো।